Uh, Hello everyone. Welcome to this webinar. আজকের আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন থিঙ্ক লাইক আ ডিজাইনার ইন্ট্রোডাকশন টু ডিজাইন থিঙ্কিং। আজকের ওয়েবিনারে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই ভ্যালুয়েবল টাইম বের করে আজকে আমাদের এই ওয়েবিনারে জয়েন করেছেন। আমাদের আজকের এই ওয়েবিনারটা কন্ডাক্ট করবেন আমাদের নাইমুর চৌধুরী ভাই, আহ, যিনি হচ্ছেন কো ফাউন্ডার এবং প্রোডাক্ট ডিজাইনার হিসাবে আছেন রেড আউটে। আমি আশা করি যে আপনাদের আজকের এই ওয়েবিনারটা খুব ভালো যাবে। নাইমুর ভাই হচ্ছে আমাদের এখানে ইনস্ট্রাক্টর হিসাবেও আছেন এবং উনি হচ্ছে খুব ভালোভাবেই ইউআই ইউএক্স নিয়ে খুব ভালোভাবেই কাজ করে থাকেন। সো আশা করি আজকে খুবই একটা ইনসাইটফুল এবং খুবই ভালো একটা ওয়েবিনার যাবে। সো সবাইকে আমি কাইন্ডলি একটু রিকোয়েস্ট করব যে আপনাদের যাদের যত ধরনের কোয়েশ্চেন্স আছে, কিউরিজ আছে, আপনারা হচ্ছে চ্যাট বক্সে ড্রপ করবেন, যেহেতু আমরা হচ্ছে মিটিং চলাকালীন সময়ে, ওয়েবিনার চলাকালীন সময়ে পার্টিসিপেন্টদেরকে কিছুক্ষণ মিউট রাখি। সো আমরা হচ্ছে একদম শেষের দিকে যখন কিউএনএ সেশনটা রাখবো, তখন আমরা সবাইকে পারমিশন দিয়ে দিব মাইক অন করে কোশ্চেন করার। সো তখন আপনারা চাইলে সব প্রশ্ন করে নিতে পারবেন। আর যাদের হচ্ছে বেসিক কিছু কিউরিজ থাকে, যেগুলো হচ্ছে ক্লাসের রেকর্ড কি পাবো কিনা, সেগুলো হচ্ছে আপনারা, আমরা একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিব, সেই সেই ফর্মটা যদি আপনারা ফিল আপ করেন, সেখানে হচ্ছে আপনারা কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে হচ্ছে আপনারা আজকের ওয়েবিনার রেকর্ডটা পেয়ে যাবেন। So, without any further delay, I would like to ask Taimur Chaudhary bhai for the floor. So, ভাইয়া আপনি আপনার মতন স্টার্ট করেন, আমি ব্যাক এন্ডে আছি। সো কোনো হেল্প লাগলে অবশ্যই আমি আপনাকে পিছন ব্যাক এন্ড থেকে সাপোর্ট দিব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে অনেক পার্টিসিপেন্টই দেখি চলে আসছে, প্রায় আমরা 56 জনের মতো আছি। তো সবাইকে আসলে স্বাগতম। এইখানে যারা যারা আপনারা জয়েন করেছেন আজকের ওয়েবিনারে, তো আমি আশা করব আপনারা অনেকেই হয়তোবা ইউএক্স নিয়ে কাজ করতেছেন, অনেকে হয়তোবা ইউএক্স নিয়ে আগ্রহী, বা অনেকেই অনেকখানি আগে গেছেন আর কি। তো সবাইকে ওয়েলকাম। আজকে আমরা মানে ডিজাইন থিঙ্কিং মেথোডোলজি নিয়ে কথাবার্তা বলবো, এবং আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের হেল্প করার, যে এই যে একটা ডিজাইন প্রসেস, প্রবলেম সলভিং প্রসেস, এটাকে আমরা মানে অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার অনেক জায়গাতেই দেখি, কেস স্টাডিগুলোতে দেখি, বিভিন্ন গ্রুপে দেখি, মানে এইটার চর্চা কিন্তু অনেক বেশি। যারাই প্রোডাক্ট ডিজাইনিং বা ইউএক্স ডিজাইনিং নিয়ে কাজ করতে চান, সবাই কিন্তু ডিজাইন থিঙ্কিং মেথড নিয়ে সবাই কম বেশি শুনছেন, তাই তো? তো অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে, একটা সহজ ব্যাপার নিয়ে অনেক বেশি কনফিউজ থাকে। ইভেন আমার কথা যদি আমি বলি, তো আমিও এই ডিজাইন থিঙ্কিং প্রসেসটা কিন্তু বুঝতে অনেক সময় নিছি, মানে এই জিনিসটাকে আমার ভয়ই লাগতো একরকম, হ্যাঁ। এবং সহজে এই জিনিসটা বুঝতে চাইতাম না। হয়তোবা আমি একটু মানে স্লো লার্নার, এটাও হতে পারে। বাট আমি চেষ্টা করব যে আমি যেভাবে এই জিনিসটাকে গ্র্যাব করতে পারছি, এবং কতটা সহজভাবে আসলে আমি আপনাদের এই জিনিসটা একটু বোঝাইতে পারি, বা আমার এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করতে পারি। তো আমি একটু স্ক্রিন শেয়ার দিব। আহ, একটু সবাই একটু দেখেন আমার স্ক্রিনটা আসলে শেয়ার হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ওকে। আজকে আমরা শুধুমাত্র ডিজাইন থিঙ্কিং প্রসেসটাই আসলে শিখবো না, আমরা বোঝার চেষ্টা করব যে একজন ডিজাইনার আসলে কিভাবে চিন্তা করে। হ্যাঁ, কারণ আপনি যদি অ্যাজ এ ডিজাইনার চিন্তা না করতে পারেন, তাহলে আপনি কখনোই ভালো ডিজাইনার হতে পারবেন না। এখন আচ্ছা, অ্যানোটেশনটা বন্ধ করে দিতে হবে। উম, হ্যাঁ, অ্যানোটেশনটা কিভাবে বন্ধ করে একটু হেল্প করতে পারবেন? ভাইয়া আপনি একটু ওই যে স্ক্রিন শেয়ার করে মোড়ে ক্লিক করে দেখেন তো। আচ্ছা। হুম। হ্যাঁ, করেছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। এবার ডিসেবল করে দিলে আর পারবেন না, গেছে। ওকে, ওকে। তো আহ, আমরা হয়তো বা অনেকেই এখানে আছি, তাদের হয়তো মাইন্ডসেট এরকম থাকতে পারে যে আমি তো আসলে এই ইউএক্স টিউএক্স শিখতে চাই না, বা আমি তো টেমপ্লেট ডিজাইন করতে চাই, আমি তো থিম ফরেস্টের জন্য থিম ডিজাইন করতে চাই, আমি তো ইউআই ডিজাইন করতে চাই। তো এগুলা কি আসলে আমার কাজে লাগবে কিনা? তো আহ, প্রথমেই যে জিনিসটা আসলে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ইউআই ডিজাইনার হইতে চাই
যদি ভালো ডিজাইনার হইতে চাই তাহলে অবশ্যই ইউএক্স এর কিছু বেসিক জিনিস আপনার জানাই লাগবে, বা বেশ বেশ খানিকটা ইউএক্স আপনার জানতে হবে। এবং ডিজাইন থিঙ্কিং প্রসেস হচ্ছে যে কিভাবে আমরা একটা প্রবলেমকে সলভ করি এবং আলটিমেটলি কিভাবে আমরা একটা সলিউশনের দিকে আগাই বা আমরা ইউআই ডিজাইনটা করতে পারি। হ্যাঁ, তো আজকে আমরা দেখবো যে একটা ডিজাইনার আসলে কিভাবে চিন্তা করে এবং ডিজাইন থিঙ্কিং প্রসেসটা আসলে কি। ওকে, আজকে আমরা প্রথমে একটু টপিক লিস্টটা দেখে নিই যে আমরা আসলে আজকে কি কি শিখবো বা কি কি জানবো। তো আমরা প্রথমে হচ্ছে ডিজাইন এবং ইউএক্স এই দুইটা জিনিস কি এটাই আমরা জানবো। ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনটা কি, আমরা এইটা যে একটা বাজওয়ার্ড এখনকার, ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন, তো এই জিনিসটা আসলে কি, এবং প্রবলেম সলভিং কি, ডিজাইন প্রসেস এবং ডিজাইন থিঙ্কিং কি, মানে খুবই বেসিক জিনিস। বাট আমরা যদি এই জিনিসগুলোতে একটু ক্লিয়ার থাকতে পারি তাহলে পরবর্তী যে বিভিন্ন ইউএক্স অ্যাক্টিভিটিগুলো আছে এই সব ব্যাপারে কোনো কনফিউশন থাকে না। তাহলে দেখা যাক আমরা আসলে একটা একটা করে শেষ করতে পারি কিনা। তো এইখানে আমরা সবাই আসলে ডিজাইন নিয়ে অনেকে একটু কনফিউজ থাকি যে ডিজাইন বলতে আমি কি বুঝি। হ্যাঁ, যেহেতু আমরা ডিজাইন প্রসেস নিয়ে কথা বলবো, তো আর সবার আগে আমাদের একটু ডিজাইন জিনিসটা কি এইটাই জানা দরকার। তো অনেকে হয়তো মনে করে যে ডিজাইন হইতেছে আমি একটা ওয়েবসাইট অ্যাপ ডিজাইন করলাম, বা আমি একটা ব্যানার ডিজাইন করলাম, বা আমি একটা কি বলে একটা নকশা টকশা কিছু একটা করলাম, এইটাই হয়তো বা ডিজাইন। বাট বিষয় হইতেছে ডিজাইন হইতেছে একটা অ্যাপ্রোচ বা একটা অ্যাক্টিভিটি যেটা দিয়ে আপনি কোনো প্রবলেম সলভ করেন। হ্যাঁ, এটা যে কোনো প্রবলেম হইতে পারে, এইটা এনি কাইন্ড অফ প্রবলেম হইতে পারে। এটা আপনার মানে যেমন নিচের দিকে আমরা কিছু এক্সাম্পল দেখবো। যেমন শুধুমাত্র যে ডিজাইন বলতে আমরা একটা ওই ওয়েবসাইট অ্যাপ ডিজাইন বুঝি বা গ্রাফিক ডিজাইন বুঝি এমন কিন্তু না। হ্যাঁ, একটা প্রোডাক্ট, একটা ফিজিক্যাল প্রোডাক্ট, এই যে চেয়ার টেবিল এই যে জিনিসগুলো আছে, এইগুলাও কিন্তু আমাদের প্রবলেম সলভ করতেছে। হ্যাঁ, এবং এইগুলা কিন্তু প্রবলেম সলভ করার জন্যই ওভাবে ডিজাইন করা। কিরকম, আমরা একটু একটু নিচের দিকে দেখি যে কি কি আছে। যেমন আমাদের ডিজাইনের প্রথম উদ্দেশ্যটা কি, ডিজাইনের প্রথম উদ্দেশ্যটাই হইতেছে কোনো একটা প্রবলেম সলভ করবে। মানে আপনি শুধু শুধু একটা জিনিস দিয়ে দিতে পারেন না। হ্যাঁ, মানে কোনো কিছু যে যেটার কোনো কাজ নাই বা যেটা কোনো প্রবলেম সলভ করতেছে না, শুধু শুধু একটা জিনিস দিয়ে দিলেন, এটা আসলে কোনো ডিজাইন হইলো না। হ্যাঁ, তার মানে কি আমার ডিজাইনের প্রথম কাজই হইতেছে একটা প্রবলেম সলভ করতে হবে, একটা সলিউশন নিয়ে আসতে হবে। এবং উম, আহ, এটা বিভিন্ন ধরনের প্রোডাক্টই হইতে পারে, এটা ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, এটা গ্রাফিক্যাল প্রোডাক্ট হইতে পারে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হইতে পারে। হ্যাঁ, যেমন নিচে আমরা একটু আসি, চেয়ার যখন আবিষ্কার হয় নাই, তখন মানুষ কই বসতো? তখন কিন্তু মানুষ নিচে পিঁড়িতে বসতো বা মাটিতে বসতো, তাই না? তো চেয়ারটা আবিষ্কার হওয়ার পরে কি হইলো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু অন্য যে কোনো জিনিসে বসার চেয়ে চেয়ারে বসলে কমফোর্টেবল ফিল করেন। তার মানে কি চেয়ার কিন্তু আসলে প্রবলেম সলভ করতেছে, তাই না? এবং আপনি একটু যদি দেখেন নিচের ইমেজ গুলাতে যে চেয়ারের একটা হাতল আছে, তো হাতল ছাড়াও তো আসলে চেয়ার হয়। তো হাতলটা আমি কেন দিলাম? দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিলাম, মানে ইচ্ছা হইলো তাই দিয়ে দিলাম? তো ব্যাপারটা কিন্তু এরকম না। তার মানে কি ডিজাইনের যে চেঞ্জটা আসছে চেয়ারে, এইটাও কিন্তু কোনো না কোনো প্রবলেম সলভ করতেছে, যে বসে থেকে আমরা যদি হাতল না থাকে, আমার হাতটা নিচের দিকে চলে যায়, জিনিসটা মানে আপনার কমফোর্ট কম হয়। তো আপনাকে একটা এক্সট্রা কমফোর্ট দেওয়ার জন্য কিন্তু হাতলটা অ্যাড হয়েছে। তো এই যে দেখেন এটা কিন্তু ফাউন্টেন, এটা কি, এটা একটা নর্মাল পেন আর কি, এটা ফাউন্টেন পেন না, নর্মাল একটা পেন। তো এই পেনটা আসলে কি প্রবলেম সলভ করতেছে? আগে যেমন দোয়াত কলম ছিল, তাই না? তো কি হইতো, কালো কালি ছ্যাবড়া ট্যাবড়া যাইতো, নষ্ট হইতো, অনেক রকম প্রবলেম হইতো লেখালেখিতে। তো তখন কি হলো, বল পেন এসে কিন্তু এই প্রবলেমটা সলভ করলো, তাই না? তো তার মানে কি, এখন যদি আমরা একটু এইভাবে চিন্তা করি যে আসলে আমি আশেপাশে যাই দেখতেছি, প্রত্যেকটা জিনিসই হচ্ছে ডিজাইন করা কেন, কোনো না কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, তাই না? মানে আমি যে জিনিসটাই ডিজাইন করব সেটা হবে, এটার উদ্দেশ্য থাকবে হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করব। তারপরে যে ডান পাশে একটা শার্ট দেখতেছি, খুবই মানে এগুলো খুবই কমন বা খুবই সহজ এক্সাম্পল আর কি। তো আমরা চেষ্টা করব আজকে ডিজাইন থিঙ্কিং প্রসেসটা এত সহজভাবেই আসলে শেখার। আচ্ছা, তো এই শার্টটা কি কি প্রবলেম সলভ করতেছে দেখেন। আগে মানুষ কি গায়ে দিত? হ্যাঁ, মানুষ যেটা গায়ে দিত এই শার্ট আবিষ্কারের আগে, তো কি হইতো, সে কিন্তু এই গা ভালোভাবে ডাকতে পারতো না। বা এই যে বোতাম গুলা দেওয়া হয়েছে, এই বোতামেরও তো একটা ফাংশন আছে, তাই না? এই যে ফুল হাতা শার্ট, হাতার এখানেও কিন্তু বোতাম আছে কেন? যাতে আমি এই জায়গাটা বন্ধ করে রাখতে পারি, বাতাস না ঢুকে বা এটা এলোমেলো না হয়ে যায়। তার মানে কি, একটা শার্টের মধ্যেও প্রত্যেকটা জিনিস আসলে ফাংশনাল, বা এটা কোনো না কোনো একটা প্রবলেম সলভ করতেছে। তার মানে অ্যাজ এ ডিজাইনার, এই যে এইসব জিনিস, এইসব ফিজিক্যাল প্রোডাক্টের উদাহরণ দিলাম এই কারণে যে বোঝার জন্য যে অ্যাজ এ ডিজাইনার আপনার কাজই হইতেছে প্রবলেম সলভ করা। এখন আমরা দেখবো, এখন আমরা কি পাইলাম, ডিজাইন থেকে পাইলাম হচ্ছে প্রবলেম সলভ।
বা প্রবলেম এবং তার সলিউশন জিনিসটা পাইলাম, তাই না? এখন দেখি আমরা কিভাবে এই জিনিসটা আমাদের ডিজাইন থিঙ্কিং প্রসেসে আমাদের নিয়ে যায়। আচ্ছা, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। তো একটু আগে কি দেখলাম ডিজাইন কি জিনিস, এখন আমরা একটু দেখি যে ইউএক্স ডিজাইন কি জিনিস। ইউএক্স ডিজাইন হইতেছে কোনো একটা জিনিসের ইউজার এক্সপিরিয়েন্স বা আপনার অভিজ্ঞতা, এইটার বেটার করাটাই হচ্ছে ইউএক্স। বা একটা প্রোডাক্ট থেকে আপনি আসলে কি ধরনের অভিজ্ঞতা লাভ করলেন। আপনি ধরেন একটা ফাউন্টেন পেন ইউজ করলেন, ওইখানে কালি টালি মাখায় চাখায় খুব বাজে অবস্থা, আপনার বারবার রিফিল করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে। তো এরপরে কি হইলো, এরপর আপনি নিচের যে মানে এই যে বল পেনটা আছে এইটা ইউজ করলেন, আসলে কোনটার এক্সপিরিয়েন্স বেটার? অ্যাজ এ ইউজার আপনি বলবেন কিন্তু এইটার এক্সপিরিয়েন্স বেটার, যে এটা আমি চাইলে বন্ধ করে রাখতে পারতেছি, এটার ক্যাপও লাগে না। হ্যাঁ, এটা টিপ দিলেই বন্ধ হয়, মানে বের হয়, আবার টিপ দিলেই ভিতরে ঢুকে যায়। তার মানে কি, আমার এটা নিয়ে কোনো ক্যাপ হারাই যাবে এই চিন্তাটাও করতে হচ্ছে না, আবার কালি টালি মাখায় টাখায় যাবে এই চিন্তা করতে হচ্ছে না। তার মানে ডেফিনেটলি কিন্তু এই কলমটাই আমার এক্সপিরিয়েন্স বেটার। তো এই যে খুব সহজভাবে বুঝলাম যে একটা জিনিসের অভিজ্ঞতা আপনার ডিফারেন্ট হইতে পারে, মানে একটা জিনিসের অভিজ্ঞতা আপনার ভালো হইতে পারে, প্রোডাক্টটা ভালো হইলে এটার অভিজ্ঞতাও কিন্তু আসলে অ্যাজ এ ইউজার ভালো হয়। তো এইটাই হইতেছে ইউএক্স, সোজা কথা। তো একটু আগে কিন্তু আমি একটা চেয়ার দেখছিলাম, তাই না? আপনার একটা কাঠের চেয়ার দেখলেন, হ্যাঁ, হাতল টাতল আলা। এখন এই চেয়ারটা একটু দেখেন তো। তো দেখা গেছে এইটার হাতলটাও আপনি মানে বড় ছোট করতে পারবেন, নিচ থেকে কিন্তু এটার হাইটও আপনি কম বেশি করতে পারবেন। আপনার মাথায় আবার একটা মানে হেডরেস্ট আছে, আবার এখানে একটা ব্যাক সাপোর্ট আছে। তার মানে কি, আপনি কাঠের চেয়ারের চেয়ে কিন্তু এই চেয়ারে বসে বেশি মজা পাবেন, পাবেন কিনা? তো তার মানে কি, এই চেয়ারটার ইউজার এক্সপিরিয়েন্স বেটার। অ্যাজ এ ইউজার আপনি যখন এটা ব্যবহার করবেন, এটার মধ্যে এমন কিছু জিনিস দেয়া আছে যেটা আপনার অভিজ্ঞতাকে আরো বেটার করবে, আপনার আরো ভালো লাগবে এটা ব্যবহার করে। তো এইটাই হইতেছে ইউজার এক্সপিরিয়েন্স। আপনারা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করবেন, আপনারা কি করবেন, আপনাদের কাজই হইতেছে যে কোনো একটা অ্যাপ বা ওয়েবসাইট কোনো না কোনো প্রবলেম সলভ করতেছে, এবং এইটাকে এমন একটা এক্সপিরিয়েন্সে নিয়ে যাওয়া যাতে ইউজার এইটা ব্যবহার করে আনন্দ পায়, বা ইউজার এটা ব্যবহার করে একটা গুড ফিলিং কাজ করে তার মধ্যে। তো এইটা নিয়ে আসা হইতেছে ইউএক্স ডিজাইনের কাজ। আচ্ছা, এখন একটু চিন্তা করেন তো, পৃথিবীতে মানে যত ব্যবসা আছে, বিজনেস আছে, বিজনেস আসলে কি করে, বা বিজনেসম্যানরা আসলে কি করে? একটা প্রোডাক্ট সেল করে। প্রোডাক্ট সেল করার চেয়েও বড় কথা, সে কিন্তু একটা প্রবলেম সলভ করতেছে। বিজনেস মানেই হইতেছে কোনো একটা প্রবলেম আপনি সলভ করতেছেন, এবং এর বিনিময়ে আপনি একটা পারিশ্রমিক নিতেছেন। কিরকম? হাসপাতালের কাজ কি, আপনি অসুস্থ হইতে পারেন, এখন আপনি তো আপনার চিকিৎসা করতে পারবেন না, হাসপাতালে যাবেন, হাসপাতাল আপনার ট্রিটমেন্ট করবে, এবং এটাই কিন্তু আপনার কি হলো, ও কিন্তু আপনার একটা প্রবলেম সলভ করে দিল, এবং এর বিনিময়ে আপনার কাছে টাকা নিচ্ছে। এই যে মুদি দোকানের কথা চিন্তা করেন, আপনার পক্ষে তো আর প্রোডাক্ট সবগুলা কিনে সারা বছরেরটা মজুত করা সম্ভব না, আবার কোম্পানির পক্ষেও ঘরে ঘরে মাল দেওয়া সম্ভব না। তো কি হইলো, মাঝখান থেকে এই যে মুদি দোকান আসলো, তারা ওই বেশি করে প্রোডাক্ট রাখতেছে, একজন একজন মানে মানুষ এটাকে ভেঙে 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 কিনতেছে, সেও কিন্তু একটা প্রবলেম সলভ করতেছে। পৃথিবীতে যত বিজনেস আছে, সব বিজনেসই চলতেছে হইতেছে প্রবলেম সলভিং এর উপরে। সে কারো না কারো একটা প্রবলেম সলভ করবে, বিনিময়ে সে একটা পারিশ্রমিক নিবে। এবং অ্যাজ এ ইউএক্স ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইনার বা প্রোডাক্ট ডিজাইনার, আপনার কাজ কিন্তু কোনো একটা বিজনেসকে দাঁড়া করানো বা কোনো একটা বিজনেসের জন্য প্রোডাক্ট বানানো। হ্যাঁ, দেখা গেছে কেউ আপনার একটা গাড়ি ভাড়া দেয়, কার রেন্টাল, তার জন্য আপনি একটা ওয়েবসাইট বানাবেন। আলটিমেটলি সে কি করতেছে, যে বিজনেসম্যান, সে কিন্তু যার গাড়ি নাই, আপনার গাড়ি নাই কিন্তু আপনার গাড়ি মাঝে মধ্যে দরকার, তো আপনি কি করবেন, ওই মাঝে মধ্যের জন্য গাড়ি কিনে ফেলবেন? তা তো পারবেন না। তো এই প্রবলেমটা কিন্তু সলভ করে সে কিন্তু রেভিনিউ জেনারেট করতেছে বা প্রফিট জেনারেট করতেছে, এবং সেইটারই আপনি দেখা গেছে অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করবেন। তার মানে কি, আপনি যদি প্রবলেম সলভিং না বুঝেন, আপনি যদি ইউজার এক্সপিরিয়েন্স না বুঝেন, আপনি কখনোই তাদের জন্য একটা ভালো ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন না। আচ্ছা, এবার আসি যে আসলে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনটা কি। অনেক রকম প্রোডাক্টই তো আছে, চেয়ারও আছে, ডিজাইন করা যায়, কলম ডিজাইন করা যায়, মানে আশেপাশে যা দেখতেছি সবকিছুই ডিজাইন করা যায়। তো ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনটা আসলে কি? আপনি ডিজিটালি এই যে সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, মানে সাধারণত এই সব জিনিস ডিজাইন করাটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনারের কাজ। সে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করে, সোজা কথা। এবং
এইখানে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনের মধ্যে কিছু জিনিসের একটা ব্লেন্ড হইতে হয়। যেমন এখানে কম্পিউটার সায়েন্স থাকে, এখানে ভিজুয়াল ডিজাইন থাকে, এখানে বিজনেস স্ট্র্যাটেজি থাকে, একটু আগে যেটা বললাম, এখানে ইউজার সাইকোলজি নিয়ে কথাবার্তা হয়। তো এর মাঝখানে হইতেছে প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, মানে বিজনেস তার বিজনেস স্ট্র্যাটেজি, মানে বিজনেস কিভাবে করবে এটা ঠিক করবে। হ্যাঁ, তারপরে আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, এইটা ইমপ্লিমেন্টেড হবে কম্পিউটার সায়েন্সের থ্রুতে, মানে ডেভেলপার এটা ডেভেলপ করবে। হ্যাঁ, এবং ইউজারের সাইকোলজি অনুযায়ী কিন্তু আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন। তো এই জিনিসগুলোর কম্বিনেশনের মাধ্যমে আসলে একটা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করা হয়। এবং আপনার অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার আপনার কাজ হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে বোঝা, যে একটা বিজনেস কিভাবে কাজ করে, আমি কি প্রবলেম সলভ করতেছি, কাদের প্রবলেম সলভ করতেছি। হ্যাঁ, এইবার প্রবলেম সলভিং নিয়ে তো আমরা কথাই বললাম, যে প্রবলেম সলভিংটা হচ্ছে ডিজাইনের হার্ট, হার্ট অফ ডিজাইন। হ্যাঁ, মানে প্রবলেম নাই, প্রবলেম সলভ করা নাই মানে ডিজাইনও নাই। হ্যাঁ, কোনো কিছুই শুধু শুধু ডিজাইন করা হয় না, একটু আগে যেটা বললাম, যে কোনো না কোনো প্রবলেম সলভ করার জন্যই আপনি একটা ডিজাইন করেন। এখন প্রবলেম সলভ করার জন্য বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আপনার জানা দরকার, যে এই প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা কে ফেস করতেছে, কেন ফেস করতেছে, কি ফেস করতেছে, কিভাবে ফেস করতেছে, কখন ফেস করতেছে। তাই না? মানে বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু জানার পরেই আপনি একটা প্রবলেম সলভ করতে পারেন। এবং একটা প্রবলেম সলভ করার কিন্তু বেশ কিছু নিয়ম কানুন আছে, বেশ কিছু জিনিসপত্র লাগে। হ্যাঁ, যেমন প্রবলেমটা সলভ করার জন্য প্ল্যানিং লাগে, একটু ক্রিয়েটিভিটি লাগে, ইনোভেশন লাগে। এইখানে দেখেন একটা কথা আছে কি, মেথডস। হ্যাঁ, প্রবলেম সলভিং মেথড, এই যে মেথড নামে একটা জিনিস আছে দেখেন এখানে। তো মেথডটা কি, এই যে ডিজাইন থিঙ্কিং প্রসেস, এই এই মেথডের মধ্যে এই জিনিসটা পড়ে। আমরা আজকে এরকমই একটা মেথড নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি আসলে। আচ্ছা, তো যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমার কি কি জিনিস জানা দরকার, বা একটা প্রবলেম ভালোভাবে ফুললি সলভ করার জন্য আমার কি কি জিনিস করা দরকার। প্রথমে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ইউজারের পেইন পয়েন্ট, বা ইউজারের সমস্যাটা ভালো মতো বোঝা। যে আমার গাড়ি নাই, আমি কার রেন্টাল কোম্পানির কাছ থেকে একটা গাড়ি ভাড়া করব, তো আমার কি কি জিনিস নিয়ে প্যারা হইতে পারে। হ্যাঁ, বা আমি কি কি জিনিস নিয়ে আমার মধ্যে কিছু সমস্যা থাকতে পারে, বা আমার কিছু ল্যাকিংস থাকতে পারে। এমন হইতে পারে না যে আমি টাকার ব্যাপারে বেশি কনসার্ন, এমন হইতে পারে না যে আমি আসলে মানে এমন একটা এইজের যে কিনা ঠিকভাবে মোবাইল চালাইতে জানে না। তো ইউজারের পেইন পয়েন্টটা বুঝতে হবে, যে কোনো প্রবলেম সলভ করার জন্য ইউজারের পেইন পয়েন্টটা বুঝতে হবে। এবং সেই প্রবলেমগুলো সলভ করার জন্য ইনোভেটিভ আইডিয়াও আমরা জেনারেট করতে পারি। এবং সবসময় একটা জিনিস করতে হবে, আমরা কি করি, একটা ডিজাইন করে ফেলে দিই, তাই না? তো এটা করা যাবে না, টেস্টিং, এবং টেস্টিং করতে হবে যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা। যদি কোনো সমস্যা দেখা দেয় সেই জিনিসটাকে রিফাইন করতে হবে। কিরকম, আমি একটা চেয়ার বানাইলাম, বানানোর পরেই যে আমি এটা সেল করা শুরু করে দিব ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, প্রথমেই আমার দেখতে হবে, আমি যদি চেয়ারের একটা উদাহরণ দিই, প্রথমেই আন্ডারস্ট্যান্ডিং ইউজার পেন পয়েন্টস, আমার প্রথমেই দেখতে হবে যে আমার এই চেয়ারটায় কারা বসবে, মুরব্বী মানুষ বসবে নাকি মানে যুবক বয়সের মানুষ বসবে, নাকি একজন ফ্রিল্যান্সার বসবে, তো সে কি জিনিস নিয়ে প্রবলেম ফেস করে। হ্যাঁ, তো আমার ইউজার বুঝতে হবে যে আমার চেয়ারটায় কে বসতেছে। এবং ইনোভেটিভ আইডিয়া করা যায়, জেনারেট করা যায় কিরকম, যেমন এই যে চেয়ারটার হাইট বাড়ানো কমানো যায়, এইটাই তো একটা ইনোভেটিভ জিনিস। হ্যাঁ, আমার কাছে তো এটাই অবাক লাগে যে এই যে এটা মানুষ আবিষ্কার করছে আসলে। তো এই ধরনের ইনোভেটিভ আইডিয়া আবিষ্কার করা যায়, মানে আনা যায়। তারপর হচ্ছে টেস্টিং এন্ড রিফাইনিং, তারপর আমি কি করবো, চেয়ারটা কি সেল করে দিব না, আমার ওই চেয়ারে মানুষজন বসবে, বসে সে দেখবে যে আসলে আহ, সে কমফোর্ট ফিল করতেছে কিনা, মানে তার কাছ থেকে আমি একটা ফিডব্যাক নিব। এইবার আসি ডিজাইন প্রসেস কি। হ্যাঁ, চিন্তা করেন, আমি দুইটা উদাহরণ দিব, খুবই সহজ দুইটা উদাহরণ। একটা হচ্ছে কি, যে আপনি ধরেন কক্সবাজার বেড়াইতে যাবেন। তো বাসা থেকে যদি কক্সবাজার বেড়ায় টেড়ায় বাসায় আবার ফেরত আসতে চান, আপনার অনেকগুলা স্টেপ পার করতে হবে না? কিরকম, আপনার প্রথমেই কাপড় চোপড় গুছাইতে হবে, টিকিট কাটতে হবে, তারপরে হচ্ছে আপনার টাকা পয়সা ম্যানেজ করতে হবে। আপনি এখান থেকে হয়তোবা ঢাকায় যাবেন, বাড়ি থেকে হয়তোবা একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড যাবেন, বাস স্ট্যান্ড থেকে হয়তোবা ঢাকায় যাবেন, ঢাকায় গিয়ে হয়তোবা কক্সবাজারের টিকিট কাটবেন, ওখান থেকে হয়তোবা গিয়ে একটা হোটেল বুক করবেন, তারপরে হয়তোবা ঘুরবেন ফিরবেন, আবার একই প্রসেসে ফেরত আসবেন। তার মানে কি, কোনো একটা ডেস্টিনেশনে যাইতে হইলে আমার কিন্তু বেশ কয়েকটা স্টেপ বা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, রাইট? তো যে কোনো প্রবলেম সলভ করারও এরকম স্টেপ বা প্রসেস আছে। কিরকম, আমি একটা উদাহরণ দিই, যে স্টেপগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কি প্রবলেম হইতে পারে।
তো প্রথমে কি বললাম যে আপনার ওই টাকা পয়সা ম্যানেজ করতে হবে, জামা কাপড় গুছাইতে হবে, নিজে রেডি হবেন, তাই না? আচ্ছা, আপনি যদি এখন বাস স্ট্যান্ড গিয়ে রেডি হওয়া শুরু করেন তাহলে জিনিসটা হইলো? বা আপনি যদি বাস স্ট্যান্ড গিয়ে জামা কাপড় গোছানো শুরু করেন, এটা কি পসিবল? বা আপনি যদি মানে মানে এই স্টেপগুলো যদি আপনি সিরিয়ালি ফলো মেনটেন না করেন, তাহলে কি আপনি আপনার ডেস্টিনেশনে সঠিকভাবে যাইতে পারবেন কিনা? হ্যাঁ। তো এইটা হচ্ছে বিষয়, এটার একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেমন রান্না, আপনারা হয়তো বা অনেকে রান্না বান্না করেন, তাই না? তো খিচুড়ি রান্নার কিছু প্রসেস আছে না, যে চাল ধুইতে হয়, ডাল ধুইতে হয়, তারপরে জিনিসটা মশলা দিতে হয়, মাখাইতে হয়, বসাইতে হয়, তাই না? তো অনেকগুলা প্রসেসের মধ্যে কিন্তু রান্নাটা হয়। এখন আপনি কি করলেন, মানে চাল ধুইলেন না, আপনি চালটা ইয়েতে দিলেন, পাতিলে দিলেন, তেলটা সবার লাস্টে দিলেন, রান্না বান্না শেষে আপনি চাল ধুইতে গেলেন, এটা কি পসিবল? বা জিনিসটা খুবই উদ্ভট না? তার মানে কি, যে কোনো কাজ করার একটা প্রসেস আছে, যে কোনো কাজ করার কিছু স্টেপ আছে, যে কোনো কাজ করার একটা ধারাবাহিকতা আছে, কিছু নিয়ম কানুন আছে। এই জিনিসগুলা আমাদের মেনটেন করলে ওই যে গোলটা আছে বা যে ডেস্টিনেশনটা আছে বা যে রান্নাটাই আছে ধরেন, তো সেইটা অ্যাচিভ করাটা সহজ হয়। তো ডিজাইন প্রসেস হইতেছে এমন কিছু সিস্টেমেটিক স্টেপ, এমন কিছু, এমন একটা প্রসেস, যেই প্রসেসটা ফলো করার মাধ্যমে যে কোনো প্রবলেম সলভ করা যায় এবং প্রবলেমের সলিউশন অনুযায়ী আমি ফাইনালি একটা ইউআই বা আমি আমার ডিজাইনে পৌঁছাইতে পারবো। এইটাই হতেছে আমার ডিজাইন প্রসেস। এখন অনেক রকম ডিজাইন প্রসেস আছে, ডিজাইন থিঙ্কিং প্রসেস আছে, ডাবল ডায়মন্ড প্রসেস আছে, ওয়াটারফল মডেল আছে, বেশ অনেকগুলা, মানে অ্যাজ লিন ইউএক্স আছে, বেশ অনেকগুলা কিন্তু আসলে ডিজাইন প্রসেস আছে। আমরা ডিজাইন থিঙ্কিংটাই বেশি শুনি, কারণ এটা ওয়াইডলি ইউজ হয়। হ্যাঁ, এটা হচ্ছে আইডিইও নামে একটা কোম্পানি হচ্ছে এটা প্রথম আবিষ্কার করছে, মানে এটা ওরা প্রথম এটা ওরা ফলো করছিল এবং এটাই ওরা ছড়ায় দেয়, পরবর্তীতে এটা খুবই জনপ্রিয় হয় এবং এটা মানে খুবই ওয়াইডলি ইউজ হয় আর কি। হ্যাঁ। তো তার মানে কি, ডিজাইন থিঙ্কিং প্রসেস মানে খিচুড়ি আপনি মাখায়ও বসায় দিতে পারেন, আবার মশলাও পরে দিতে পারেন, দুইটাই খিচুড়ি হবে। হ্যাঁ, বাট দুইটার প্রসেস কিন্তু আলাদা। তো ধরেন আপনি ওই কার রেন্টাল যে অ্যাপটা আছে ডিজাইন করবেন সাপোজ, তো এটা আপনি বিভিন্ন ডিজাইন প্রসেস বা বিভিন্ন আহ, মানে এই যে ডিজাইন থিঙ্কিং প্রসেসের মতো যে মেথোডোলজি গুলো আছে, এগুলা ফলো করে আপনি কিন্তু সলভ করতে পারবেন। অনেক টাইপেরই জিনিসপত্র আছে, কারণ আপনি চাইলে যে কোনো একটা মেথড ফলো করতে পারেন। এবং আজকে হচ্ছে আমরা ডিজাইন থিঙ্কিং প্রসেস নিয়ে কথা বলবো। এবং ডিজাইন থিঙ্কিং প্রসেসে টোটাল 5টা স্টেপ আছে। একটা হচ্ছে এমপ্যাথাইজ, ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ, টেস্টিং। ওই আপনার রান্না বান্নার মতোই আর কি, ওই একটার পর একটা একটার পর একটা করবেন, বিভিন্ন স্টেপ আছে। এই স্টেপগুলোর মধ্যে দিয়ে ফাইনালি আপনি একটা ডিজাইন পাবেন। এবং ডিজাইন থিঙ্কিং প্রসেসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কখনো শেষ হবে না। আপনি ফেসবুক 10 বছর আগে যেভাবে ইউজ করছেন বা যে ইউআইটা দেখছেন, এখন কি ফেসবুকটা ওইভাবে আছে? নাই কিন্তু। ফেসবুকের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কেন চেঞ্জ হয়েছে? সে কিন্তু মানে কন্টিনিউয়াসলি তাদের ডিজাইনটা চেঞ্জ করতেছে, সে ইউজারের কাছে যাচ্ছে, বিভিন্ন পেইন পয়েন্ট দেখতে পারতেছে, বিভিন্ন জিনিস আইডেন্টিফাই করতে পারতেছে, বিভিন্ন ফিডব্যাক পাচ্ছে, ওই অনুযায়ী জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে কি, আপনি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, তো এই ডিজাইনটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকবে, এটার আপডেট আসতেই থাকবে, হইতেই থাকবে আপডেট। তো ডিজাইন থিঙ্কিং প্রসেসটাও এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকে। এখানে বেশ 5টা স্টেপ আছে। এই 5টা স্টেপের মধ্য দিয়ে আমরা একটা প্রবলেম আসলে সলভ করি। আচ্ছা, আমরা একটু দেখি আমরা আসলে কিভাবে একটা প্রবলেম সলভ করি। তো প্রথমে আসি যে আমরা কেন একটা ওই যে ডিজাইন থিঙ্কিং প্রসেস কেন করব, ফলো করব। এটা তো একটু আগে বলছি যে আপনারা যদি কোনো প্রসেস ফলো না করেন, উল্টাপাল্টা একটার পর আর একটা কোনো ধারাবাহিকতা ঠিক না থাকে, আপনাদের ওই গোলটা অ্যাচিভ করাটা একটু কঠিন হবে, বা ওই প্রবলেমটা সলভ করা বা ওই ডিজাইনটা করাটা কঠিন হবে। তো এই বিভিন্ন ডিজাইন প্রসেস ফলো করলে যেটা হয় যে ইউজারের নিডটাও ফুলফিল করা যায়, বেটার একটা ইউজার এক্সপিরিয়েন্সও দেওয়া যায়, আবার ভালো একটা ইউআইও ডিজাইন করা যায় এবং খুবই এফিশিয়েন্টলি কাজ করা যায়, সময়ও বাঁচে। আচ্ছা, এবার আসি যে ডিজাইন থিঙ্কিং প্রসেসের স্টেপগুলা কি কি। হ্যাঁ, তো প্রথম স্টেপটা হচ্ছে এমপ্যাথাইজ। এমপ্যাথাইজ জিনিসটা কি? এমপ্যাথাইজ আসছে হচ্ছে এমপ্যাথি থেকে, সহমর্মিতা। হ্যাঁ, মানে আপনি ইউজারের পেন পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন, ইউজারের সাথে কথা বলবেন, ইউজারের সাথে গল্প করবেন, ওর লিমিটেশনটা কি, ওর লাইফস্টাইল কিরকম, ও কি পছন্দ করে কি অপছন্দ করে, ও একটা জিনিস কেনার আগে কত কিছু খেয়াল করে না করে। মোট কথা, এমপ্যাথাইজ হচ্ছে আপনার
ইউজারকে বোঝা এবং বিভিন্ন ইউএক্স অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি আপনার ইউজারকে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ডিফাইন স্টেজে কি হচ্ছে, মানে এমপ্যাথাইজ হচ্ছে ফার্স্ট স্টেপ আমার ডিজাইন থিঙ্কিং এর। সেকেন্ড স্টেপটাই হচ্ছে ডিফাইন। তো ডিফাইনে কি হয়, এই যে আপনি আপনার বিভিন্ন ইউজারের সাথে কথাবার্তা বললেন, গল্পগুজব করলেন, তারে বোঝার চেষ্টা করলেন, তো সেখান থেকে তো আপনি বিভিন্ন নোট নিছেন বা অনেক ডেটা আপনি পাইছেন। তো সেখান থেকে কিছু ডেটা আছে, এগুলা হচ্ছে দরকার নাই বা রিডান্ডেন্ট, হ্যাঁ, বা কমন। তো হয় কি যে 10 জনের সাথে কথা বলে আমি কিন্তু 10টা জিনিস সিলেক্ট করি, হ্যাঁ, যে আমি 10 জনের মধ্যে এই 10টা জিনিস পাইছি। তো ডিফাইন স্টেজে যেটা হয় যে আমি যে ইউজারের সাথে কথাবার্তা বললাম, এই কথাবার্তাগুলাই, মানে যে ডেটাগুলা পাইলাম, এই ডেটাগুলাই হচ্ছে আমি ডিফাইন স্টেজে গিয়ে ওই জিনিসগুলোকে ক্লিন আপ করি, সোজা কথা। আচ্ছা, আইডিয়েট কি? আইডিয়েট স্টেজে কি হয়, এমপ্যাথি গেল, এমপ্যাথাইজ গেল, ডিফাইন গেল, এবার হচ্ছে আইডিয়েট। আইডিয়েট আসছে হচ্ছে আইডিয়া থেকে। আইডিয়া মানে কি, ধরেন এই যে বুদ্ধি। এখন আপনি তো ইউজারের সাথে কথাবার্তা বলছেন, ইউজারের বিভিন্ন প্রবলেম সম্পর্কে জানতে পারছেন, বা আপনার ইউজার কিরকম এগুলা জানতে পারছেন এই দুইটা আগের দুইটা স্টেপ থেকে, এমপ্যাথাইজ এবং ডিফাইন। আইডিটা কি করবেন, যেহেতু আপনার ইউজার নিয়ে বোঝা শেষ, আপনার আহ, মানে তাদের পেইন পয়েন্ট গুলা বোঝা শেষ, আপনার প্রবলেমটা কি সেটা আপনি ধরতে পারছেন। আইডিয়াতে হলো আপনি এই যে বিভিন্ন প্রবলেম পাইলেন, এই প্রবলেমগুলোর সলিউশন জেনারেট করবেন। ঠিক আছে, তার মানে কি, আমি বিভিন্ন সলিউশন বের করার চেষ্টা করব, আমি বিভিন্ন আইডিয়া আনার চেষ্টা করব, যে যে জিনিসগুলা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমি প্রবলেমগুলা সলভ করতে পারবো। কিরকম, ধরেন এই যে উবার আমরা দেখি বা পাঠাও দেখি, তো পাঠাও ধরেন আমি একটা ডিজাইন করব, পাঠাও, হ্যাঁ, পাঠাও এর অ্যাপটা ডিজাইন করব। তো আমরা একটু ডিজাইন থিঙ্কিং প্রসেসের মধ্যে দিয়ে আসি। প্রথমে আমি কি করব, ঢাকা শহরে এমপ্যাথাইজ স্টেজে আমি কি করব, ঢাকা শহরের বিভিন্ন ধরেন লোকজনের সাথে, স্টুডেন্ট, মানে তারপরে হচ্ছে এই কলেজ গোয়িং স্টুডেন্ট, ভার্সিটি গোয়িং স্টুডেন্ট, জব হোল্ডার যারা আছে, এদের সাথে আমি কথাবার্তা বলবো, এদের প্রবলেম গুলা বোঝার চেষ্টা করব। সে কি জ্যামে আটকে থাকে কিনা, তার কি ক্লাস মিস হয় কিনা, সে কি বেশি টাকা দিয়ে আসলে কোনো একটা সার্ভিস নিতে চায় কিনা। হুম। তো ডিফাইন স্টেজে গিয়ে কি করব, এই যে এতগুলা মানুষের সাথে কথা বলছি, এই ডেটাগুলোকে আমি একটু ন্যারো ডাউন করে আনবো, বা এই ডেটাগুলোকে একটু ক্লিন আপ করবো, যে হ্যাঁ, এই 10 জন মানুষের সাথে আমি কথা বলছি, তাদের মধ্যে এই 10টা জিনিস আমি কমন পাইছি। আচ্ছা, এবার তো আমি ইউজারের সাথে কথাবার্তা বললাম, সবকিছু বুঝতে পারলাম। আইডিয়েট স্টেজে গিয়ে কি করব, এই যে আমি প্রবলেমগুলা পাইছি, এইগুলা কিভাবে আমি সলভ করতে পারি, এই আইডিয়াগুলো আমি জেনারেট করব। এবং আমার টিমে যদি 3 জন 4 জন 5 জন যে কয়জনই থাকুক, টিমের সবাই আইডিয়েট স্টেজে গিয়ে বিভিন্ন আইডিয়া জেনারেট করবে, যে আচ্ছা, যদি এরকমই হয় যে একটা লোক বেশি টাকা দিয়ে, মানে সে একটা সার্ভিস নিয়ে তার গন্তব্যে পৌঁছাইতে চাচ্ছে, তাহলে আমরা তাকে একটা ওই মোবাইল দিয়ে কল দিতে পারবে এমন একটা ড্রাইভারের সাথে তাকে কানেক্ট করাই দিই। আচ্ছা, ঢাকায় তো অনেক জ্যাম, তাইলে একজন আবার এরকম আইডিয়া দিল, তাহলে আমরা একটা কাজ করি, বাইক দিয়ে এটা শুরু করতে পারি, যে বাইক তো আমার জ্যামের মধ্যে দিয়ে বের হয়ে যেতে পারবে, বাইকের তো কোনো সমস্যা নাই। তো ঢাকার যে অবস্থা, তাহলে তো বাইকটা হইলেই ভালো হয়, তাই না? তো এই যে একটা আইডিয়া আসলো, এই আইডিয়াটা আসবে হচ্ছে আইডিয়েট স্টেজে গিয়ে। এমপ্যাথাইজে গিয়ে আমি ইউজার সম্পর্কে জানবো, ডিফাইনে গিয়ে ক্লিন আপ করবো, আইডিয়েটে গিয়ে আমি বিভিন্ন আইডিয়া জেনারেট করব আমার প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা, প্রোটোটাইপে কি আসলো? প্রোটোটাইপে হচ্ছে আমি যে আইডিয়াগুলো পাইছি, আমি আমার সলিউশন ডিজাইন করব, বা ধরেন আমি আমার ইউআই ডিজাইন করব, সোজা কথা, ওয়্যার ফ্রেম করব, ইউআই করব, করে বিভিন্ন ভার্সন করব। হ্যাঁ, মানে ধরেন একটা হোম পেজই তো, একটা অ্যাপের হোম পেজই তো আপনি 10 ভাবে ডিজাইন করতে পারেন, তাই না? তো মোট কথা, প্রোটোটাইপ স্টেজে গিয়ে আপনি ডিজাইন করা শুরু করবেন। ডিজাইন বলতে আমরা যেটা বুঝি আর কি, ইউআই ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, যেটা আর কি। তো আমি এই ডিজাইন করা শুরু করব প্রোটোটাইপে গিয়ে। ঠিক আছে, আর টেস্টে গিয়ে কি করব, আমি যে জিনিসগুলো ডিজাইন করছি, এইটা আমার ইউজার ঠিকভাবে ইউজ করতে পারতেছে কিনা, এইটা আমি বোঝার চেষ্টা করব এই ফেজে গিয়ে, এই টেস্টে গিয়ে। প্রোটোটাইপ থেকে আমি জিনিসটা বিল্ড করব, ডিজাইন করব, ইউআই ডিজাইন হতে পারে সেটা, এবং টেস্টে গিয়ে আমি সেটা টেস্ট করব। এবং টেস্টে যদি রেজাল্ট এমন হয় যে না, সবকিছু ফাইন, ওকে, হ্যাঁ, ভালো, তাহলে তো ভালো। আমি আবার দেখা গেছে এগুলা করে আর নতুন নতুন প্রবলেম সলভ করার চেষ্টা করব, বা আরো কিভাবে আরো জিনিসটাকে বেটার করা যায় চেষ্টা করব। হ্যাঁ, বা আমি যদি এমন হয় যে টেস্ট করতে গিয়ে দেখলাম আমার ইয়ে আসলে কি বলে, আমি যেটা ডিজাইন করছি সেটা আসলে খুবই ফালতু একটা ডিজাইন হয়েছে, সেটা কোনো কাজেরই হয় নাই, তাহলে কি করব আমি, এই যে টেস্ট ফেজে যে আসছি, হ্যাঁ, আমি আবার এমপাথাইজে চলে যাব।
ঠিক আছে, আবার একটা এমপ্যাথাইজে চলে যাবো, আবার আমি ইউজারের সাথে কথা বলা শুরু করব যে কি ভাই আমি তো একটা জিনিস বানাইছি, তো জিনিসটা কেন কাজ করতেছে না, আমি কথাবার্তা বলার চেষ্টা করব। হ্যাঁ, তাদের পেইন পয়েন্ট আরো ভালো মতো বোঝার চেষ্টা করব, আবার ডিফাইন করব, আবার আইডিয়া জেনারেট করব। আচ্ছা, আগের ইউআই তো কাজ করে নাই, তাহলে আমরা নতুন কোনো আইডিয়া নিয়ে আসি। তো এখান থেকে নতুন কোনো আইডিয়া আসলো, তারপর আবার আমি সেটা প্রোটোটাইপ স্টেজে গিয়ে আবার সেটা আমি বিল্ড করব বা ডিজাইন করব এবং টেস্ট করব। তো এইটাই হইতেছে ডিজাইন থিঙ্কিং প্রসেস। ডিজাইন থিঙ্কিং প্রসেসে ইউজারকে বুঝবে প্রথমে, কি বুঝলাম সেটা একটু ক্লিন আপ করবো। সেটা আমি হচ্ছে মানে সেটা একটা, ধরেন আমি 100 জনের সাথে কথা বলছি, সবকিছু তো আপনি নিয়ে আসতে পারবেন না। তো কোন জিনিসগুলো কমন আছে, কোন জিনিসগুলো মনে হয়েছে আসলে লেজিট প্রবলেম, যেগুলো আমরা সলভ করতে পারি, তো ডিফাইন স্টেজে গিয়ে সেটা আমরা ক্লিন আপ করবো। আইডিয়েট স্টেজে গিয়ে আমি যে প্রবলেমগুলো পাইলাম এটা কিভাবে সলভ করা যায়, এটা নিয়ে বিভিন্ন আইডিয়া জেনারেট করব। প্রোটোটাইপ স্টেজে গিয়ে আমি যে আইডিয়েট স্টেজে যে সব আইডিয়া পাইলাম সেগুলাকেই ইউআই ডিজাইন করার চেষ্টা করব। হ্যাঁ, এবং যে ইউআইটা আমি ডিজাইন করলাম সেইটা আমি টেস্টে গিয়ে টেস্ট করব। তো পুরা ডিজাইন থিঙ্কিং প্রসেসটাই হইতেছে এই। ঠিক আছে, খাওয়ার আগে যেমন আগে হাত ধুবেন, প্লেট ধুবেন, খাবার বাড়বেন, তারপরে খাবেন, তাই তো? এইটাও একটা ধরেন একটা সিস্টেম, একটা ধারাবাহিকতা। ইউজারকে বুঝবেন, আইডিয়া জেনারেট করবেন, জিনিসপত্র বিল্ড করবেন বা ডিজাইন করবেন, সেটাকে টেস্ট করবেন, ওই ফিডব্যাক আবার আহ, যদি ভালো কোনো ফিডব্যাক হয় মানে সেটা ইমপ্লিমেন্ট করবেন, আবার ইউজারের সাথে কথাবার্তা বলবেন। তো এইভাবেই জিনিসটা আসলে চলতে থাকবে। তো আমরা একটু এই স্টেপগুলো আর একটু ডিপলি কি বোঝা যায় কিনা আমি একটু দেখি। যেভাবে এই যে দেখেন এখানে এটা কি আইকন বলেন তো, এটাকে বলা হচ্ছে লুপ। লুপ মানে কি, এটা চলতেই থাকবে। তার মানে কি ডিজাইন থিঙ্কিং প্রসেস আসলে চলতেই থাকবে। ঠিক আছে, মানে এই যে দেখেন এইভাবে চলতেই থাকবে জিনিসটা, সব সময় মানে আপডেট হইতেই থাকবে জিনিসটা। আচ্ছা, তো প্রথমেই আরেকটা জিনিস হচ্ছে যে ডিজাইন থিঙ্কিং প্রসেস কিন্তু তিনটা জিনিস বের করার চেষ্টা করে একটা প্রোডাক্ট, যে একটা প্রোডাক্ট আসলে ডিজায়ারেবল কিনা, তার মানে কি জিনিসটার চাহিদা আছে কিনা। হ্যাঁ, আপনি এখন ধরেন উবার নিয়ে আসলেন বাংলাদেশে, বাংলাদেশে উবারের কোনো চাহিদাই নাই, পাবলিক চাই না ওই জিনিস, এই প্রবলেম ফেসই করে না। তার মানে কি ওই প্রোডাক্টটা এনে লাভ নাই। তো ডিজাইন থিঙ্কিং প্রসেসে যখন আমি ইউজারের সাথে কথা বলবো, তখন আমি বোঝার চেষ্টা করব যে আমি যে সলিউশনটা নিয়ে আসতেছি বা আমি যে ডিজিটাল প্রোডাক্টটা নিয়ে আসতেছি, এইটার কোনো প্রয়োজন বোধ করতেছে কিনা ইউজার। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, প্রয়োজন বোধ করলো, এরপর হচ্ছে জিনিসটা ফিজিবল কিনা। মানে ইউজার চাচ্ছে একটা উবার বা পাঠাওয়ের মতো একটা সার্ভিস, কিন্তু টেকনোলজি দিয়ে কি আসলে এটা বানানো পসিবল, বা এটা কি কোড করে বানানো পসিবল? আমি একটা অ্যাপ ডিজাইন করলাম যেটা আসলে কোড করে বানানোই পসিবল না, আমি একটা ওয়েবসাইট ডিজাইন করলাম যেটা আসলে বানানোই পসিবল না ওই সলিউশনটা, তাহলে কিন্তু কোনো লাভ নাই। তার মানে কি আমি যে প্রোডাক্টটা ডিজাইন করব সেটার একটা চাহিদা থাকতে হবে, সেটা বানানো পসিবল হইতে হবে। আমি এমন একটা চেয়ার ডিজাইন করলাম ওইটা বানাইতে পারে না কাঠমিস্ত্রি, লাভ নাই তো ওই ডিজাইনের। আর এটা হচ্ছে কি ভায়াবল কিনা। ভায়াবল জিনিসটা কি, আপনি ধরেন ইউজারের মধ্যে চাহিদাও আছে, আবার এইটা আমি বানাইতেও পারবো, হ্যাঁ টেকনোলজিক্যালি পসিবল, কিন্তু এই জিনিস বিক্রি করে কোম্পানির কোনো লাভ হয় না। আপনি শিওর থাকেন ওই প্রোডাক্ট কখনোই বাজারে আসবে না, বা থাকলেও এটা বেশি দিন থাকবে না বাজারে। তার মানে কি ডিজাইন থিঙ্কিং প্রসেস দিয়ে আমি তিনটা জিনিস বোঝার চেষ্টা করব: ওই জিনিসের চাহিদা আছে কিনা, জিনিসটা ডিজায়ারেবল কিনা, জিনিসটা ফিজিবল কিনা, জিনিসটা বানানো পসিবল কিনা, এবং জিনিসটা ভায়াবল কিনা। জিনিসটা আসলে আমি বানাইলাম কিন্তু এরপরে কি আমি সেল দিয়ে প্রফিট করতে পারবো, লাভ করতে পারবো, কোম্পানি কি চলবে, অ্যাজ এ ইউএক্স ডিজাইনার আমি কি বেতন পাবো। আপনি এমন জিনিস আপনার কোম্পানি বানানো শুরু করলো যে জিনিস আসলে সেলই করতে পারে না, তখন কি হবে আসলে আপনার? তো আপনি তো স্যালারি পাবেন না কখনোই, বা ওই প্রোডাক্টের কোনো চাহিদাও তৈরি হবে না, এটা একটা ফেইল্ড প্রোডাক্ট। ফেইল্ড প্রোডাক্ট ডিজাইন করা আর না করা তো সেম, তাই না? আচ্ছা, ওকে, এবার আসি যে আমার ডিজাইন থিঙ্কিং প্রসেসের যে কয়েকটা স্টেপ দেখলাম আমরা, এমপ্যাথাইজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিফাইন, এই প্রত্যেকটা স্টেপের মধ্যে আসলে কি আছে এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমি যতদূর আপনাদের বলছি, হ্যাঁ, বা যতটুকু কথা বলছি আপনাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে, নাকি খুব ইজিলি মোটামুটি বুঝতে পারতেছেন আপনারা? আপনারা একটু চ্যাট বক্সে একটু কাইন্ডলি লিখতে পারেন, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কোন টোনে আসলে কথা বলা উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এমপ্যাথাইজ টেস্টটা কি এটা তো আগেই বলছি আপনাদের, তাই না, যে আমি এখানে ইউজারের সাথে কথা বলবো, ইউজারের বিভিন্ন প্রবলেম কি, তার লিমিটেশন কি, সে কিসে খুশি হয়, সে আম, মানে কোন জিনিসে স্যাটিসফাইড ফিল করে, তার এক্সপেকটেশন কি, এই জিনিসগুলো জানার চেষ্টা করব।
তো এমপ্যাথাইজ স্টেজে আমরা কয়েকটা জিনিস জানার চেষ্টা করব যে সে কি চায়, হ্যাঁ, বা কি প্রবলেম ফেস করতেছে, কেন ফেস করতেছে প্রবলেমটা, এবং কিভাবে ফেস করতেছে। ধরেন ওই যে একটু আগে বললাম না কার রেন্টালের ব্যাপারটা, তো ওইটার উদাহরণই দেই যে আমার ইউজার আসলে কি ফেস করতেছে, কি প্রবলেম ফেস করতেছে। সে কিন্তু ওই পাঠাও উবার নাই বা কোনো মানে ওই রেন্টাল কোম্পানি নাই, এটা কিন্তু তার প্রবলেম না। তার প্রবলেম হচ্ছে জ্যামে বসে থাকা, তারপর প্রবলেম হচ্ছে টাইম কিল হচ্ছে, তার প্রবলেম হচ্ছে এখানে তার এনার্জি কিল হচ্ছে। তো এমপ্যাথাইজ স্টেজে আমি জানার চেষ্টা করব যে আমার ইউজার আসলে কি প্রবলেম ফেস করতেছে, কেন ফেস করতেছে, এটার রিজনটা কি, এবং কিভাবে ফেস করতেছে, হাউ। হ্যাঁ, তো এই তিনটা জিনিস যদি জানি আমার সলিউশন ডিজাইন করাটা অনেক সহজ হবে। এবং এমপ্যাথি জিনিসটা কিরকম, যেমন অনেকেরই দেখবেন রিক্সাওয়ালার সাথে, বা ধরেন একজন কৃষক, আমি এদের কাউকে ছোট করতেছি না, আমি নিজেও আসলে কৃষকের সন্তান। তো এদের সাথে আঙ্কেল আঙ্কেল করে কথা বলে, বা তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, বা তাদের যে লিমিটেশন আছে, একটা কৃষকের যে লিমিটেশন আছে বা একজন রিক্সাওয়ালার যে লিমিটেশন আছে, এই জিনিসগুলো আসলে আমরা বোঝার চেষ্টা করি না। আমরা তাদের মতো করে তাদের পৃথিবী দেখি না। ধরেন একটা অ্যাপ বানাইতে হবে, আপনার ডিজাইন করতে হবে একটা কৃষকের জন্য, একটা অ্যাপ বানাইতে হবে একটা রিক্সাওয়ালার জন্য, হ্যাঁ, যে রিক্সা চালায়। তারা কি আসলে খুব পড়ালেখা জানে, বা তারা কি পড়ালেখা জানার কথা? কথা না। তারা কি খুব বেশি টেক স্যাভি? তারা কি আসলে খুব বেশি কম্পিউটার মোবাইল চালায় অভ্যস্ত? অত অভ্যস্ত না। তাহলে আমি যদি তাদের জন্য এমন একটা অ্যাপ বানাইলাম, মানে কঠিন ডিজাইন দিছি, আমি অ্যানিমেশন ট্যানিমেশন দিয়ে ভরে ফেলছি, মানে এটা ক্লিক করলে উড়ে উড়ে আসে, ঘুরে ঘুরে আসে, প্রচুর ইংলিশে লেখা টেখা, হ্যাঁ, মানে ডিজাইন তো করলাম ফাটাফাটি, কিন্তু এইটা কি আসলে কাজে লাগবে? কোনো কোনো কাজেই লাগবে না। ইউজার কিন্তু এটা ব্যবহারই করতে পারবে না, একজন কৃষক আপনার অ্যাপ কখনোই ব্যবহার করতে পারবে না। তার মানে কি, এই এমপ্যাথি থাকতে হবে আপনার মধ্যে। আমার কাদের জন্য আমি ডিজাইন করতেছি, তাদের লিমিটেশন কি। যেমন ওই যে উদাহরণ দিলাম, এটা কৃষকের লিমিটেশন কি? কৃষকের লিমিটেশন হচ্ছে সে অত বেশি পড়ালেখা জানে না, সে খুব বেশি মোবাইল চালায় নাই। একটা বৃদ্ধ মানুষের লিমিটেশন কি? তার বয়স কম, সে হয়তো আর চোখে খুব বেশি দেখতে পারবে না। তো আপনি এমন একটা অ্যাপ ডিজাইন করলেন, অ্যাপ ডিজাইনের স্ট্যান্ডার্ড কি? একটা অ্যাপ ডিজাইন ধরেন আপনি 16 পিক্সেল রাখলেন, হ্যাঁ, আপনার প্যারাগ্রাফের জন্য, দ্যাটস কিন্তু এনাফ। তো ওই সাইজটা, কিন্তু আপনি এই জিনিসই ব্যবহার করলেন আপনার একটা বৃদ্ধ মানুষের ইউআই এর জন্য, তো ওই বান্দা তো চোখেই দেখবে না, সে কিভাবে ওইটা পড়বে আপনার অ্যাপ? তো আপনার ডিজাইন ওয়াইজ কিন্তু আপনার অ্যাপ ঠিক আছে, বাট আপনি আপনার ইউজারকে টার্গেট করে জিনিসটা বানান নাই। আপনার বড় বড় করে লেখা দেওয়া দরকার ছিল, জিনিসগুলো অনেক শার্প, অনেক ক্রিস্পি হওয়ার কথা ছিল লেখাগুলা, কিন্তু আপনি করেন নাই কেন? আপনার মধ্যে ওই এমপ্যাথিটা নাই, বা আপনি আপনার ইউজারের পেন পয়েন্টটা বুঝতে পারেন নাই। তার মানে কি, আমার ইউজারকে বিভিন্নভাবে আমি আসলে মানে ইউজারের প্রবলেমটা বুঝতে হবে, সি দেয়ার ওয়ার্ল্ড, তারা কিভাবে দুনিয়াটাকে দেখে, এই এই জিনিসটা হচ্ছে আমার দেখা লাগবে। আবার এইটা অ্যাপ্রিসিয়েটও করতে হবে, যে বেটা তুই কৃষক, তুই পড়ালেখা জানোস না দের, মানে আপনি যদি এটা অ্যাপ্রিসিয়েট না করেন, মানে সে কৃষক, সে পড়ালেখা জানে না, ইটস ওকে, আপনাকে এই জিনিসটাকে সম্মান করতে হবে। আপনি যাদের জন্য প্রোডাক্ট বানাইতেছেন, তাদের লিমিটেশনটাকে আপনার সম্মান করতে হবে, এবং তাদের ফিলিংটা বোঝার চেষ্টা করতে হবে, এবং তাদের সাথে কমিউনিকেশন কমিউনিকেট করতে হবে, কথাবার্তা বলতে হবে, গল্প করতে হবে। হ্যাঁ, এখন বলতেছেন ভাই ইউআই ডিজাইন করার জন্য গল্প করবো একটা ইউজারের সাথে? তো আপনি একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর যত সাকসেসফুল ডিজিটাল প্রোডাক্ট আছে, ওগুলা এত ভুগিচুগি নাই ডিজাইনের মধ্যে। আপনি উবারের অ্যাপটা দেখেন, খুব বেশি কিছু কি আছে? খুবই সিম্পল, খুবই মিনিমাল। এটা তো একটা সাকসেসফুল অ্যাপ, এটা ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো। হ্যাঁ, কিছু ইস্যু আছে বাট বেশ ভালো। তো সে কিন্তু ওই মানুষজনের সাথে কথাবার্তা বলে গল্প করে এই অ্যাপ বানাইছে, বোঝার চেষ্টা করছে যে আমার ইউজার কতটুকু পড়ালেখা জানে, কতটুকু মোবাইল চালাইছে, বা সে টেক স্যাভি কিনা, আমি আমার অ্যাপের মধ্যে আসলে কি রাখবো। হ্যাঁ, তো এমপ্যাথাইজ স্টেজে আপনার উদ্দেশ্যটা এটাই। এবং কিভাবে আপনি আপনার ইউজারের এই জিনিসপত্রগুলো বুঝতে পারবেন? প্রথম কথা হচ্ছে লিসেন, শুনতে হবে, এঙ্গেজ, মানে তার সাথে কথাবার্তা বলতে হবে, গল্পগুজব করতে হবে, ইউজার ইন্টারভিউ নিতে পারেন, সার্ভে নিতে পারেন, হ্যাঁ। তারপর কি, অবজার্ভ, তার কাম কাজ অবজার্ভ করতে হবে, যে একটা কৃষক কিভাবে মোবাইল চালায়, সে কি মোবাইল চালায়, সে কিভাবে ফোনে কথা বলে, হ্যাঁ। বা একটা রিক্সাওয়ালা, সে রিক্সা চালাতে চালাতে মোবাইল ইউজ করে, কিভাবে ইউজ করে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এইরকম বিভিন্ন অবজারভেশন, ইউজার ইন্টারভিউ, সার্ভে, ফিডব্যাক, এই জিনিসপত্রগুলো থেকেই হচ্ছে আপনি আপনার ইউজারকে বুঝবেন এই এমপ্যাথাইজ স্টেজে। এখন ডিফাইনে কি হবে? ডিফাইনে হচ্ছে আপনি এই যে ইউজারের সাথে বিভিন্ন কথাবার্তাগুলো বললেন, তো এখান থেকে তো অবশ্যই আপনি কিছু ডেটা পাইছেন।
তো এই ডেটাগুলাকেই আপনি ক্লিন আপ করবেন বা সর্ট আউট করবেন, বা এখান থেকে কিছু জিনিস ফেলে দিবেন, কিছু কমন জিনিসকে বাদ দিবেন। হ্যাঁ, তো এই জিনিসটাই হইতেছে আমার ডিফাইন স্টেজে কাজ। হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস আছে: অ্যানালাইসিস, সিনথেসিস। অ্যানালাইসিস করব হচ্ছে আমি, দেখা গেছে মানে এমপ্যাথাইজ স্টেজে। আর সিনথেসিস করব হচ্ছে আমি এই ইয়েতে, আহ, এর পরবর্তী যে ডিফাইন স্টেজে গিয়ে। অ্যানালাইসিস শব্দ হচ্ছে বিশ্লেষণ করা বা বিভিন্ন অংশে জিনিসটাকে পরীক্ষা করা। আর সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে একত্রীকরণ। হ্যাঁ, মানে এই যে 100টা মানুষের কাছ থেকে আমি এত এত ডেটা পাইলাম, সবার কাছ থেকে সব কমন ডেটাগুলো আমি এক জায়গায় করলাম, সর্ট আউট করলাম, ক্লিন আপ করলাম। তো এইটাই হচ্ছে সিনথেসিস। তো ডিফাইন স্টেজের কাজে হচ্ছে এই যে আপনি ইউজার ইন্টারভিউ নিছেন, সার্ভে নিছেন, বিভিন্ন জিনিসপত্র করছেন, তো এইটাকেই ক্লিন আপ করা। আচ্ছা, এখান থেকে আপনি এই স্টেজে, মানে ডিফাইন স্টেজ থেকে আপনি কি কি কোয়েশ্চেনের অ্যান্সার আপনার পাওয়া উচিত, সেটা হচ্ছে কে, কে এই প্রবলেমটা ফেস করতেছে, হু, হোয়াট কি প্রবলেম ফেস করতেছে, ওয়্যার কোথায় এই প্রবলেমটা ফেস করতেছে, এবং কেন এই প্রবলেমটা ফেস করতেছে। তো আপনি যে এমপ্যাথাইজ স্টেজে যে মানুষজনের সাথে কথাবার্তা বলছেন, এবং ডিফাইন স্টেজে এসে যখন আপনার এই ডেটাগুলাকে আপনি ক্লিন আপ করছেন, তখন ওই ডেটাগুলা থেকে এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার আমার জানা উচিত। এবং ডিফাইন স্টেজে যেটা হয়, ডিফাইন স্টেজে হচ্ছে আপনার প্রবলেম স্টেটমেন্টটা বেরোয় আসবে, যে আপনি কি প্রবলেম নিয়ে কাজ করবেন, এই প্রবলেমটা কে কখন কিভাবে ফেস করতেছে। হ্যাঁ, এবং এখানে বেশ কিছু, এই ডিফাইন স্টেজে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন ইউজার পার্সোনা তৈরি করে, এমপ্যাথি ম্যাপিং, কম্পিটিটিভ অ্যানালাইসিস করা হয়, স্টোরি ম্যাপিং করা হয়, জার্নি ম্যাপিং করা হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওই রান্না করার মধ্যেও যেমন বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, আপনার আলু ছুলতে হবে, হ্যাঁ, মশলাটা গুঁড়া করতে হবে। তো এই যে বিভিন্ন জিনিসপত্র আছে, অ্যাক্টিভিটি আছে, ধরেন এইটাও ওই সেম কাইন্ড অফ ওই টাইপের অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই অ্যাক্টিভিটি গুলা করলে আপনার এই স্টেজটা কমপ্লিট হবে, সোজা কথা। আচ্ছা, এবার আসি প্রোটোটাইপে গিয়ে কি হবে। আচ্ছা, ডিফাইন স্টেজে কি আমরা, আচ্ছা আইডিয়েটে, আচ্ছা আইডিয়েট নিয়ে যেটা বললাম, হ্যাঁ, মানে আইডিয়েট জিনিসটা কি, এই যে কল্পনা করা, মনে মনে অঙ্কন করা বা চিন্তা করা, ধারণা করা। হ্যাঁ, বা যে কোনো একটা বুদ্ধি বের করা, এটা হচ্ছে আইডিয়েট। হ্যাঁ, এবং ওই আইডিয়েটে কি হয়, আমরা যখন এত কিছু অবজার্ভ টবজার্ভ করছি, ইউজারের সাথে কথাবার্তা বলছি, প্রবলেম গুলো বের হয়ে গেছে, প্রবলেম স্টেটমেন্টও আসছে আমার ডিফাইন স্টেজ থেকে, এখন হচ্ছে আমি বিভিন্ন আইডিয়া জেনারেট করব। এবং এই স্টেজেও বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, মাইন্ড ম্যাপিং করে, স্টোরি বোর্ড করে, হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্যাম্পার করে, ব্রেন স্টর্মিং করে, হ্যাঁ, তারপর হচ্ছে রোল প্লে করে, তারপর হচ্ছে রিভার্স থিঙ্কিং করে। মানে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি গুলা করার মাধ্যমে এখান থেকে কিছু রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, এবং যেমন এর মাঝখান থেকে স্টোরি বোর্ডটা আমরা একটু দেখি, দেখেন এই যে কার্টুন গুলা, হ্যাঁ, এবং কার্টুনের মধ্যে বিভিন্ন কিছু, মানে এখানে কিন্তু করতেছে ওরা, মানে একটা স্টোরির মতো করে, যে সে একটা প্রবলেম ফেস করছে। ধরেন আমি ওই কার রেন্টালের যে উদাহরণটা দিলাম, বা উবারের যে উদাহরণটা দিলাম, ওইটা নিয়ে যদি বলি, ওইটাও কিন্তু একটা স্টোরির মতোই চিন্তা করা যায়। যে আমি একদিন কলেজে গেছি, কলেজে যাব, আমার পরীক্ষা, তো আমি জামে বসে আছি। তো যে আমি বিআরটিসি বাসে উঠছি, এই বাসে এমনিতেই স্লো, তো জ্যামের মধ্যে আরো স্লো হয়ে গেছে। তখন আমি কি করব, তখন আমি কি করলাম, সাথে সাথে আমি পকেট থেকে উবার কল করলাম, একটা বাইক নিলাম, এবং আমি আমার গন্তব্যে পৌঁছায় গেলাম, এবং আমি আমার ডিজিটাল পেমেন্ট করলাম আমার ফোন থেকে। তো এটা কিন্তু একটা পুরো স্টোরি। তো এই স্টোরি থেকে কিন্তু আমি বুঝে গেছি যে আমার ইউজার কখন কি অবস্থায় কিভাবে এবং কেন এই প্রোডাক্টটা ইউজ করবে। তো এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি বিভিন্ন। রোল প্লেটা কি, এখন আসতে পারে ভাই, মানে ইউজারকে বুঝলাম, আবার রোল প্লে করা লাগবে। হ্যাঁ, তো এগুলা কি আসলে আমার কাজে লাগবে কিরকম, একটু দেখেন। এই যে, মানে এই যে একজন ড্রাইভার, সে ফোন চালাচ্ছে, তাই না, যে বয়সও বেশ ভালোই, এবং সে ফোন ইউজ করতেছে, এক হাতে স্টিয়ারিং হুইল, হয়তো বা সে গাড়িটা চালাচ্ছে। তো আপনি এমন একটা অ্যাপ ডিজাইন করলেন, যে ওই জিনিস একটা ড্রাইভারের খুঁজে বের করতে করতে অবস্থা খারাপ, মানে সে এত এত ইনফরমেশন দিছেন ওইখানে, ও পড়তে পড়তে আরেক গাড়ির পিছনে লাগাই দিছে, হইতে পারে কিন্তু। তো এই জন্য, মানে খুবই কমন, এই যে এটা দেখলেই আপনারা ওই জিনিসটা ফিল করতে পারবেন। বা এই যে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, আপনি এমন একটা অ্যাপ বানাইলেন যেটা একটা কনস্ট্রাকশন ওয়ার্কার ইউজ করবে। তো দেখেন তো তার পারিপার্শ্বিক অবস্থাটা একটু দেখেন। আপনি যদি একটু রোল প্লে করেন, মানে ধরেন আপনি যদি কোনো কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য কোনো অ্যাপ ডিজাইন করেন, সেটা যদি কোনো কোম্পানির কাজ হয়, আপনার উচিত সেই কনস্ট্রাকশন সাইটে গিয়ে কিছু সময় স্পেন্ড করা,
তাদের লাইফস্টাইলটা দেখা, তারা কিভাবে কাজ করে এটা বোঝা, যাতে আপনি ওইরকম ভাবে একটা অ্যাপ ডিজাইন করতে পারেন। হ্যাঁ, আপনি দেখেন তার তার হাতের অবস্থা দেখেন, সে কোথায় দাঁড়ায় আছে, এর মাঝখান থেকে সে আপনার অ্যাপটা কিভাবে ব্যবহার করবে। আপনার এজ এ ডিজাইনার, একজন মানে একজন ডিজাইনার সবকিছুই ডিজাইন করতে পারে, কিন্তু একজন ভালো ডিজাইনার, সে ডিজাইন করবে হচ্ছে তার ডিজাইন এত কিছু থাকবে না, যতটুকু থাকা দরকার অতটুকু থাকবে। এইটাই হইতেছে গুড ডিজাইন। তো গুড ডিজাইনার হওয়ার জন্য এই জিনিসগুলো একটু অবজার্ভ করতে হবে। আপনি একটা রিক্সাওয়ালার জন্য অ্যাপ বানাচ্ছেন, তো সে তার লাইফস্টাইল কিরকম, সে রিক্সা চালাইতে চালাইতে যদি তার অ্যাপের ইউজ করার দরকার হয়, ধরেন যে ওই রিক্সাওয়ালা মামারেও আপনি একটা উবারের মতো কিছু একটা বানাই দিছেন, তো সে কি মানে একটা গাড়িতে বসে একটা ফোন ইউজ করা যত সহজ, হ্যাঁ, রিক্সা চালাতে চালাইতে কি এই ফোন ইউজ করাটা অত সহজ? বা যদি আমার তার জন্য অ্যাপ বানাইতে হয়, আমি কি ওই গাড়ির মতো করে বানাইতে পারবো? পারবো না কিন্তু। তো এই জন্যই হচ্ছে ডিজাইন থিঙ্কিং প্রসেসটা আসলে এত জনপ্রিয়, যে সে ইউজারের সমস্যাগুলা বা ইউজারকে এত ভালোভাবে বোঝার চেষ্টা করে তার বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, যে আসলে এটার একটা রেজাল্টটা ফ্রুটফুল হয়। তারপরে এই যে দেখেন, একটা মানুষ রান্না করতেছে আর হচ্ছে একটা অ্যাপ ইউজ করতেছে। তো আপনি ধরেন একটা ফুড রেসিপি অ্যাপ ডিজাইন করলেন, তো অ্যাপটাকে অবশ্যই মানুষ যে ঘরে বিছনায় শুয়ে শুয়ে আপনার অ্যাপ দেখে পড়ে তারপরে যে রান্না করবে তা কিন্তু না, হয়তো বা এইরকম সিনারিওই হইতে পারে যে সে ট্যাব নিয়ে বা ফোন নিয়ে জিনিসটা দেখতেছে আর রান্না করতেছে। তো একজন রাঁধুনির জায়গায় আপনার থাকতে হবে, এবং আপনার চেষ্টা করতে হবে যে কতটা সিম্পল রাখা যায় অ্যাপটা, যে একজন রাঁধুনি রান্না করতে করতেও আসলে আপনার অ্যাপটা ইউজ করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত আমি আসলে আপনাদের এইটাই বোঝানোর চেষ্টা করছি, যে ডিজাইন থিঙ্কিং প্রসেসের কাজ হচ্ছে আপনাকে এমন কিছু অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে নিয়ে যাবে, যার দ্বারা আপনি খুবই একটা মানে ইউজারের জন্য যেটা দরকার সেই সলিউশনটাই যেন ডিজাইন করতে পারেন। ওকে, এবার আসে প্রোটোটাইপ। প্রোটোটাইপে কি হয়, আপনি এই যে কাগজ কলম, যে এই 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 ধরনের প্রোটোটাইপও আমরা একসময় করছি, এখন করে কিনা জানি না। তো এগুলো আসলে অ্যাক্টিভিটি, এগুলো করলে অনেক মানে খুব ফান অ্যাক্টিভিটি আর কি। তো মোট কথা এবার মানে আধুনিক প্রোটোটাইপ তো যেরকম মানে ইউআই কে প্রোটোটাইপ করা, হ্যাঁ, ক্লিক করলে কাজ করে অ্যাপের মতো, হ্যাঁ, তো এগুলাও প্রোটোটাইপ, সবই প্রোটোটাইপ আর কি। তো মোট কথা ডিজাইন থিঙ্কিং প্রসেসের মানে 4 নাম্বার স্টেপ হচ্ছে প্রোটোটাইপ। মানে আপনি যে এত কিছু বুঝলেন, শিখলেন, জানলেন, এইটা আপনি বিল্ড করবেন, ডিজাইন করবেন এবং এইটাকে টেস্ট করবেন বিভিন্ন সলিউশন ইউজারের কাছে নিয়ে, হ্যাঁ, যে এটা আসলে কাজ করতেছে কিনা। আচ্ছা, এবার হচ্ছে টেস্ট। যখন আপনার ডিজাইন করা হয়ে গেছে, কয়েকটা ভার্সন বানায় ফেলছেন বা প্রোটোটাইপ আপনার রেডি, তখন আপনার কাজ হচ্ছে ইউজারের কাছে যাওয়া, জিনিসগুলোকে টেস্ট করা, জিনিসগুলা ঠিকভাবে কাজ করতেছে কিনা, আমার ইউজার বুঝতে পারতেছে কিনা, সে আবোল তাবোল উল্টা পাল্টা জায়গায় ক্লিক করতেছে কিনা, বা তার কি কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা, যে এমন ইনফরমেশন আমি চাইছি যে সে সেটা দিতেই চায় না। হ্যাঁ, তো দেখা গেছে মেডিকেল একটা অ্যাপ বানাইছেন, তো আপনি এমন এক কোয়েশ্চেন করছেন অ্যাপের মধ্যে যেটার অ্যান্সারই সে করতে চায় না, অথচ আপনি সেটা মানে ম্যান্ডেটরি করে রাখছেন যে ওইটার অ্যান্সার দেওয়া স্যার আপনি আগাইতেই দিবেন না ইউজারকে, নেক্সট বাটন কাজই করবে না। তো টেস্টিং এ গিয়ে আপনার এগুলো খেয়াল রাখতে হবে যে আমার ইউজার যখন এটা ইউজ করতেছে, সে কি ভয় পাচ্ছে কিনা কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, সে কি হেজিটেট ফিল করতেছে কিনা, বা সে কি উল্টাপাল্টা যেখানে ক্লিক করা দরকার সেখানে ক্লিক বা ট্যাপ না করে অন্যান্য জায়গায় গুতাইতেছে কিনা। তো টেস্টে গিয়ে এই জিনিসগুলো আসলে দেখতে হয় যে আমার ইউজার, আমি যে সলিউশনটা ডিজাইন করছি, আমি যে ইউআইটা ডিজাইন করছি, এটা ঠিকভাবে সে আসলে ইউজ করতে পারতেছে কিনা। তো যদি সে ইউজ করতে পারে তো ভালো, যদি না পারে সেই ফিডব্যাক গুলা নিয়ে এগুলোর উপরে আরো ফার্দার কাজ করতে হয়। ডিজাইন থিঙ্কিং প্রসেসের আবার শুরু থেকে ইউজারের সাথে কথা বলে প্রত্যেকটা স্টেপ পার হয়ে আবার একটা সলিউশনটা রিফাইন করতে হয়। তো এইটাই হতেছে মোরাললেস ডিজাইন থিঙ্কিং প্রসেস। তো এইভাবেই আমরা আসলে ইউজার থেকে শুরু করে একটা সলিউশন বা একটা মানে আমরা বলতে ইউআই ডিজাইন যদি বলি, ইউআই ডিজাইনের দিকে আমরা আসলে আগাইতে পারি। এইভাবে আগাইলে মানে একটা ফ্রুটফুল ডিজাইন হয়, যে ডিজাইনটা বারবার চেঞ্জ করতে হয় না, যে ডিজাইন দিয়ে ব্যবসায় ধরা খাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, যেটা মানে ডেভেলপারও ডেভেলপ করতে পারে এবং ইউজারও যেটা পছন্দ করে, এই ধরনের একটা প্রোডাক্ট যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে ডিজাইন থিঙ্কিং প্রসেস হতে পারে আসলে একটা ভালো ডিজাইন প্রসেস। আচ্ছা, তো আমি একদম শেষে চলে আসছি। আপনারা যদি কেউ কানেক্ট হইতে চান আমার সাথে, তো আপনারা লিঙ্কডইনে নাইমুর চৌধুরী লিখে সার্চ করলেই আমাকে পেয়ে যাবেন, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এখানে আপনারা চাইলে কানেক্ট হইতে পারেন। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা আসলে দীর্ঘ সময় ছিলেন
এখন পর্যন্ত যারা আছেন আমি মনে করি তারা মানে এই ডিজাইন যুদ্ধে আগায় যাবেন। ধৈর্য নিয়ে আসলে বকবকানি শুনছেন। আহ জিনিসগুলা অবশ্যই বোরিং কিন্তু গুরুত্বপূর্ণ। মানে ডিজাইন ইন্ডাস্ট্রিতে কিছু করার ইচ্ছা থাকলে ডিজাইন থিঙ্কিং প্রসেসটা আসলে জানা থাকা মানে এটা কম্পালসারি, এতে কোনো সন্দেহ নেই। তো থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ভাইয়া আপনি চাইলে ফ্লোরটা নিয়ে নিতে পারেন আর কি এখন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি হচ্ছে চ্যাট লিঙ্কটা অন করে রেখেছি, মাই মিউট, যদি কেউ কোশ্চেন করতে পারে চান করতে পারেন, এলস হচ্ছে আমরা হয়তো শেষ করে দিব যদি কারো কোনো প্রশ্ন না থাকে আর কি। যারা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করেননি তারা ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন ফর দ্য রেকর্ডিং অ্যান্ড অল। সো আচ্ছা, সবাই কেন জানি ডিরেক্ট মেসেজ করছে। আপনারা হচ্ছে ভাইয়াকে কোশ্চেন করতে পারেন। একজন প্রশ্ন করেছে প্রোটোটাইপ দিয়ে মেক করা বেটার, পিএস নাকি ফিলো ফিলোমোরা? প্রোটোটাইপ কি দিয়ে মেক করা বেটার, পিএস নাকি ফিলোমোরা? আচ্ছা, প্রোটোটাইপ আপনি যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। প্রোটোটাইপ আসলে আগে আমরা প্রিন্সিপাল ইউজ করতাম, ফিগমা দিয়েও প্রোটোটাইপ করতে পারেন। তো আসলে প্রোটোটাইপের জন্য এক একজন এক এক রকম টুল ইউজ করে, এখানে ওইরকম বাধ্যবাধকতা নাই। আমি আসলে অনেক টুলই ইউজ করি নাই, তো যে যেটাই কমফোর্টেবল ফিল করতেছে সেইটাই ইউজ করাটা বেটার। আপনি যদি মনে করেন আপনি কোনো একটা টুলে ভালো, তো আপনি সেটাই ইউজ করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। কারণ আপনার ইউজার আলটিমেটলি আসলে আপনি যেটা প্রোটোটাইপ করতেছেন ওই প্রোটোটাইপ ভার্সনটা দেখবে। হ্যাঁ, তো কি দিয়ে প্রোটোটাইপ করছেন ওইটা আসলে কোনো ইস্যু না। কিছু টুলে আসলে কিছু ফ্লেক্সিবিলিটি থাকে, কিছু অপশন বেশি থাকে, দ্যাটস ইট। আপনি যে কোনো টুল ইউজ করতে পারেন প্রোটোটাইপের জন্য, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর কারো কি কোনো প্রশ্ন আছে? না হলে আই থিঙ্ক আমরা এখানে আজকে শেষ শেষ করতে পারি আর কি। আসসালামু আলাইকুম। আমি অপসরা চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। জি, অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আমরা কি সামনে এরকম আ কনসেপচুয়াল এই ধরনের সেমিনার বা ওয়েবিনার কি আরো পেতে যাচ্ছি? পেলে আমাদের জন্য আসলে অনেক উপকার হতো। আচ্ছা, এইটা ইন্টারেক্টিভ কেয়ারের কেউ হয়তো আর একটু ডিটেলসে বলতে পারবে। জি, থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য কনসার্ন, আপনার প্রশ্নটা উঠানোর জন্য। জি, আমাদের যদি আপনি হচ্ছে আমাদের আসসালামু ইন্টারাক্টিভ আলাইকুম। ক্লাসের। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি সাদিয়া জামান সিনথিয়া বলছিলাম। আমি অ্যাকচুয়ালি ইউএক্স নিয়ে কাজ করছি। আমাদের হচ্ছে একটা ট্রেনিং সেশন চলছে আইসিটি মিনিস্ট্রি থেকে যেটা করাচ্ছে। বাট আমার কনসার্ন হচ্ছে এটা যে আমরা যারা এখন একদম শিখছি, রাইট, তাদের পরবর্তীতে যেমন আমার হচ্ছে এখন কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার হচ্ছে এখন কোনো পোর্টফোলিও নেই, বাট আমি চাচ্ছি যে আমার থিসিস অর আমার মানে ইন্টার্নশিপ যেটা সেটা হুম। যাতে ইউএক্স এর উপরে হয়। বাট আচ্ছা। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতে এরকম অপরচুনিটি গুলো থাকে না। এখানে কি আপনাদের কোনো সাজেশন আছে যে আপনি এই রিলেটেড কোনো কিছু যদি আপনি প্রজেক্টে করেন বা আপনার থিসিসের জন্য করেন তাহলে হুম। পরবর্তীতে সেটা আমাকে হেল্প করতে পারে? আচ্ছা। আহ, নাইমুর ভাই, আমি একটু ইন্টারাপ্ট করব। হ্যাঁ হ্যাঁ, সেটা শিওর হচ্ছে শিওর যে, শিওর। যে সরি ভাইয়া, সেটা হচ্ছে যে একজন আপসর আপু একটা প্রশ্ন করেছিলেন, সো ওনার অ্যান্সার দিতে দিতে আপু প্রশ্ন করছিলেন, যার কারণে আমি আর মাঝে ইন্টারাপ্ট করিনি। আমি ওনারটা জাস্ট 1 মিনিট শেষ করে হ্যাঁ হ্যাঁ, ফেলি। শিওর শিওর শিওর, সেটা হচ্ছে যে অপসর আপু, আপনি যে প্রশ্ন করেছিলেন যে নেক্সট আর কোনো ওয়েবিনার বা ইউএক্স রিলেটেড কোনো কিছু আমাদের মাস্টার ক্লাস হবে কিনা, আমি একটা কোর্সের লিংক দিয়েছি, এখানে আপনি আমাদের কোর্স সম্পর্কে ডিটেলসই জানতে পারবেন। এখানে ফ্রি ডেমো ক্লাসেস আছে। আর আমি আমাদের ফেসবুকের ইভেন্ট পেজের, ইন্টারাক্টিভ কেয়ার্সের পেজের লিঙ্কটাও দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে। সো আপনি সেখান থেকেও দেখতে পারবেন যে আমাদের আপকামিং যত ওয়েবিনার আসছে সেখানে এটা ডেইলি ডেইলি আপডেট হয়। যদি আবার নেক্সট কয়েকদিন পর আমাদের ইউআইএক্স এর কোনো আপডেট আসে আপনি এখান থেকেই জানতে পারবেন, সেখান থেকে আবার রেজিস্ট্রেশন করতে পারবেন। সো আপাতত যদি আমাদের লাইমলাইনে না থাকে, আমরা নেক্সটে হয়তো এই মাসে না হলেও সামনের মাসে আবার হয়তো কোনো না কোনো ইউআইএক্স এর অবভিয়াসলি কোনো ওয়েবিনার করার ট্রাই করব। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অ্যান্সার করেন এবার আপুর কোশ্চেনটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আর আর এগুলোর আসলে ডিটেলস টপিক যেমন ডিজাইন থিঙ্কিং নিয়ে আসলে কথা আছে, আমরা যে বিভিন্ন স্টেপ দেখলাম বা ইয়ে দেখলাম, এগুলো নিয়ে আসলে অনেক ডিটেলসে কথাবার্তা হয়, এগুলো আমাদের কোর্সে ইনশাল্লাহ কথাবার্তা হবে আর কি।
আর যেটা বলতেছিলাম ক্যারিয়ার নিয়ে, আসলে বাংলাদেশে তো ইউএক্স নিয়ে পড়ালেখার সুযোগটা খুবই কম, খুবই সীমিত। হ্যাঁ, মানে একবার শুনছিলাম হচ্ছে ব্র্যাক নাকি কিছু একটা শুরু করবে, তো পরে আর কোনো খোঁজ খবর পেলাম না আর কি। তো যাই হোক, তো এখন যদি কারো ইন্টার্ন করতে হয় সেক্ষেত্রে কোনো না কোনো কোম্পানিতে ইন্টার্ন করতে হবে। এবং এখন কয়েকটা জিনিস এই ব্যাপারে একটু বলার আছে, সেটা হচ্ছে এখন একটা কালচার তৈরি হয়ে গেছে যে অনেক ছোটখাটো এজেন্সি তৈরি হয়েছে, অনেক ডিজাইন টিম আছে, অনেক ডেভেলপারদের টিম আছে। তো তারা কি করে নিজেদের সুবিধার জন্য মানে অনেক সময় ইন্টার্ন হায়ার করে। তো আমি যদি মানে এখন যেই ইন্টার্নশিপে জয়েন করুক, তো কয়েকটা জিনিস একটু দেখা দরকার যে আসলে আমি যেখানে ইন্টার্ন করব সেটার রেপুটেশন কিরকম, আমি কার আন্ডারে ইন্টার্ন করতেছি, সে কি আসলে সে অ্যাজ এ মেন্টর হিসেবে কিরকম। কারণ ইন্টার্নশিপে কিন্তু আপনার ফাটাফাটি পারফরমেন্স করাটা আপনার কাজ না। তো যে কয় মাসে আপনার ইন্টার্নশিপ, সেখানে কিন্তু আসলে আপনি কাজ শিখতে যাচ্ছেন। তো আপনার মেন্টর কে, সেখানে আপনার লিড কে, তার কাছ থেকে কি মানে তার কি ওই মাইন্ডসেটটা আছে কিনা যে আপনার পিছনে সে টাইম স্পেন্ড করবে বা আপনাকে শেখাবে। তো যে কোনো জায়গায় ইন্টার্ন করার জন্য এই জিনিসগুলো একটু দেখা দরকার যে আমি কোথায় করতেছি এবং কার আন্ডারে করতেছি। হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্টার্নশিপের জন্য কি দরকার। ইন্টার্নশিপের জন্য আসলে আপনার একটা মিনিমাম মানে পোর্টফোলিও থাকা দরকার। হ্যাঁ। তো মানে এখন যদি কেউ ইন্টার্নও নেয় কাউকে, একটু মিনিমাম পোর্টফোলিও দেখে যে সে কি আসলে কাজ শুরু করছে কিনা বা কত দূর সে আগাইছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার যদি ইন্টার্ন করার ইচ্ছা থাকে, তো অবশ্যই একটা ছোটখাটো পোর্টফোলিও অ্যাটলিস্ট বিল্ড করতে হবে। এবং আজকে যে ডিজাইন থিঙ্কিং প্রসেসটা আমরা দেখাইলাম, আপনি যদি একটু বিহ্যান্স টিহ্যান্স ঘাটাঘাটি করেন, বিহ্যান্সের কেস স্টাডিগুলা, এগুলোই তো আসলে পোর্টফোলিও। তো আপনি দেখবেন ডিজাইন থিঙ্কিং প্রসেস সবচেয়ে বেশি বিহ্যান্সে। তার মানে যে আপনি পরবর্তীতে যখন পোর্টফোলিও করবেন, আপনি এই মেথোডোলজি ফলো করেই আপনার পোর্টফোলিও ডিজাইন এবং ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ। তো আপনি একটা মিনিমাম পোর্টফোলিও বানান, সেখানে এক দুইটা কেস স্টাডি থাকতে পারে, কিছু ইউআই থাকতে পারে, কিছু সলিউশন নিয়ে কথাবার্তা থাকতে পারে, ওয়্যারফ্রেম থাকতে পারে। ওইটা দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেন। হোপফুলি ভালো একটা জায়গা আপনার হয়ে যাবে যদি আপনার চেষ্টাটা ওরকম থাকে আর কি, এবং কমিউনিকেশন ঠিক থাকে। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে আমি হচ্ছে সিএসসি থেকে পড়তেছি এখনো, আমার হচ্ছে আরো 1 বছর বাকি আছে। তো আচ্ছা। এই সময়টাতে আমি ঠিক আছে, আমি পোর্টফোলিও আপনি যেভাবে বলেন আমি বিল্ড করার চেষ্টা করব, হুম কিন্তু হুম মানে আমি যে ইন্টার্নশিপে যাব, একে তো হচ্ছে আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যারা ইন্টার্নে আমরা যাই তাদের হচ্ছে হয় মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপর হচ্ছে হুম ডেটা সায়েন্স, এসব হচ্ছে আমাদের মেইন কোর্স সাবজেক্টস, রাইট? হুম কিন্তু হুম ম্যাক্সিমাম জায়গায় আমি এখন পর্যন্ত দেখিনি যে কোন একটা ইউনিভার্সিটি সিএসসি থেকে এরকম ডিজাইনিং এর উপরে কোথাও হচ্ছে ইন্টার্নশিপে পাঠাতে পারে। তো আপনাদের কি জানা মতে এমন কিছু আছে যে না এই না 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 আপু, সাবজেক্টটা? এটা এটা কোনো ইস্যুই না আপু, বুঝতে পারছেন। বরঞ্চ আচ্ছা। আপনি একটু জব সার্কুলার গুলা দেখেন। হ্যাঁ। মানে আপনি জব সার্কুলার গুলা দেখলে ক্লিয়ার হবেন, ওখানে দেখবেন যে মানে তারা মানে বলতে গেলে পালকিতে করে নিয়ে যাবে যখন জানবে আপনি সিএসসি করছেন। বুঝতে পারছেন। খুবই ন্যাচারালি আপনি ধরেন ডেভেলপমেন্ট বা এই যে সিস্টেম ডিজাইন, সিকিউরিটি, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে। তো এগুলা ডিজাইনে অনেক হেল্প করে। এবং বেশিরভাগ কোম্পানির রিকোয়ারমেন্টই থাকে হচ্ছে, যদি অনার্স থাকে তারা প্রেফার করে হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড। তো আপনার ব্যাকগ্রাউন্ড একদমই পারফেক্ট। এবং বাংলাদেশে যত বড় বড় কোম্পানি দেখেন, গ্রামীণ ফোন যে যত জায়গায় যতই আছে, এখানে চারুকলা ব্যাকগ্রাউন্ড থেকেও হচ্ছে মানুষজন ইউএক্সে গেছে, এমনও আছে। আবার সিএসসি কমপ্লিট করেও সে ইয়েতে মানে ডিজাইনে গেছে, এরকম প্রচুর আছে। হ্যাঁ। মানে যখন ইন্টারভিউতে গিয়ে জানবে যে আপনি সিএসসি করছেন এবং ইউএক্স ডিজাইনে আসছেন, এটা আপনার জন্য একটা প্লাস হবে, এটা আপনার কোনো নেগেটিভ কোনো কিছু হবে না। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ sure. ভাইয়া, আপু একটু আগে নিয়ে কথা বললেন, তার কথার থ্রুতেই বা আপনার কথার থ্রুতেই বলছি যে হ্যাঁ। আমি চারুকলা থেকে। হুম হুম। তো আমি এই ধরনের আমার ডিপার্টমেন্ট ছিল ড্রয়িং এন্ড পেইন্টিং, বাট আচ্ছা আমি যেমন এই ধরনের গ্রাফিক ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন এগুলোতে আমি অনেক ইন্টারেস্টেড। আচ্ছা। দ্যাটস ওয়াই আমি গ্রাফিক ডিজাইনে কোর্স করেছি, হুম হুম। তারপর ইউআই ইউএক্স এও একটা কোর্স করেছি। নাইস। তারপর আমি এখন আর কি এইভাবেই আর কি টুকিটাকি কাজ করছি, শিখছি, এর মধ্যেই চলছে। তো হুম আমি এখন যেটা হলো, যেমন আপু সিএসসি তে আছেন, তো হুম। অনেক জায়গাতেই যখন সার্কুলার দেখি তখন ওখানে বেশিরভাগ এই ধরনের সিএসসি বা ইঞ্জিনিয়ার এই ধরনের ওয়ার্ড, ইভেন ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার লেখা থাকে। সো আচ্ছা তখন আমি কনফিউশনে পড়ে যাই যে ওখানে কি অ্যাকচুয়ালি মানে আমি ভ্যালিড করছি ওখানে যাওয়ার জন্য এলিজিবল, যে ওখানে আমি অ্যাপ্লাই করব কিনা। আচ্ছা। সো
না না, ঠিক আছে, ভালো কোশ্চেন। তো প্রথমে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারের অ্যান্সারটা দিই, হ্যাঁ, মানে হুম ইউএক্স ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো আমি কিন্তু সিএসসি থেকে পড়া না, বাট আমার প্রথম যে আমি ফুল টাইম জব যেটা ছিল, আমি কিন্তু জুনিয়র ইউএক্স ইঞ্জিনিয়ার ছিলাম। এখন ডিজাইন কিভাবে ইঞ্জিনিয়ার হয়, আসলে আমরা বাঙালি তো আমরা ভাবি যে হচ্ছে ওই বাড়িঘর রাস্তাঘাট এগুলোই শুধু ইঞ্জিনিয়াররা করে। তো আমরা যদি একটু ডিজাইনার লিখে সার্চ দিই গুগলে, জাস্ট ডিজাইনার বা ইঞ্জিনিয়ার লিখে যদি আমরা, সরি, ডিজাইনার লেখার দরকার নাই, ইঞ্জিনিয়ার লিখে যদি সার্চ দিই গুগলে, আপনি দেখবেন ইঞ্জিনিয়ারদের একটা অ্যাক্টিভিটি হচ্ছে ডিজাইন। তো আপনি ডিজাইন করতেছেন মানে আপনি আসলে একজন আর্কিটেক্ট, ডিজাইনার, আপনি কিন্তু অ্যাপের আর্কিটেক্ট ডিজাইন করতেছেন বা একটা ওয়েব আর্কিটেক্ট ডিজাইন করতেছেন। তো আপনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার, সোজা কথা। তো এটা যদি এরকম শোনায় যে না ডিজাইনার কিভাবে ইঞ্জিনিয়ার হয়, আসলে ডিজাইনারও ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি চারুকলা থেকে আসছি, আপনি চারুকলা থেকে আসছেন, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। আমি যদি চারুকলায় থাকতাম, আমি চারুকলায় বড়জোর পরীক্ষা দিতে পারছি কিন্তু চান্স পাইনি, কারণ আমার যে আর্টের হাত, আসলে মানে চান্স তো দিবেই না, হয়তোবা মানে আরো খারাপ অবস্থা আর কি, যাই হোক। তো আপনি চারুকলা থেকে আসছেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স করছেন, এটা আরেকটা প্লাস পয়েন্ট। আপনি এখন ইউএক্স শিখতেছেন, তার মানে কি, আপনি যখন যদি ইউএক্স এর জন্য কাজ করেন বা ইউএক্স নিয়ে কাজ করেন বা কাজের বিভিন্ন জবে অ্যাপ্লাই করেন, এই যে দেখলেন না যে আপনি চারুকলা থেকে পড়ছেন, গ্রাফিক ডিজাইনের কোর্স করছেন, এগুলো এই প্রত্যেকটা জিনিস আপনাকে ভ্যালু অ্যাড করবে। ওকে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আপনার ভ্যালু অ্যাড করবে। এবং আমি আরেকটা উদাহরণ দিই। আহ, আমি আমার একটা বড় ভাইয়ের নামই বলি, সৌরভ ভাই নামে এক বড় ভাই আছে, রবির লিড ডিজাইনার। উনার ব্যাকগ্রাউন্ড চারুকলা, ঢাকা ইউনিভার্সিটির, এবং উনি ইউনিসেফেও জব করছে অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, উনি চারুকলার। উনি থাইল্যান্ডে ছিল হয়তো বেশ অনেক দিন। হ্যাঁ, তো উনি আর আমি আমার একটা প্রোডাক্টে উনি এর আগে কাজ করছিল আর কি। তো এরা কিন্তু চারুকলার ব্যাকগ্রাউন্ড, এবং উনি এখনো ছবি আঁকে, উনি এখনো তার ফেসবুক টেসবুক সব জায়গায় গেলে ছবি আছে, তার পোর্টফোলিওতে এখনো ছবি আছে, অয়েল পেন্টিং এই সেই, ডিজিটাল আর্ট, এখনো সে ছবি আঁকে। তো এগুলো আসলে মানে মানুষ যখনই যেটাই হোক, ক্রিয়েটিভ কাজ যেটাই করবে, সেটাই আসলে তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আপনি যদি কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন, হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেখানে বিভিন্ন রিসার্চের উপরে কোর্স আছে বা অনেক সাবজেক্টও আছে, এগুলো থেকে যদি আসেন, আপনি অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, এটা আপনার অনেক বড় একটা ভ্যালু অ্যাড করবে। এবং অন্যান্য ইউএক্স ডিজাইনাররা যেখানে জব পাবে না, আপনি সেটা পাবেন। তো চারুকলা হোক, সিএসসি হোক, সেটা কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড হোক, এগুলো সবগুলোই প্লাস পয়েন্ট। আর আমি যেমন ধরেন ইংলিশ লিটারেচার সাপোজ, তো আমার কোনো কিছুই না আসলে। হ্যাঁ, মানে আমি প্যান্টও না পায়জামাও না, এরকম আর কি। হ্যাঁ, মানে এটা কোনো কাজেও লাগবে না, এটা মানে লসও নাই, এরকম বিষয় আর কি। কিন্তু আপনারা যেসব সাবজেক্ট নিয়ে পড়তেছেন, আমার লিটারেলি এগুলো নিয়ে একটু হিংসা হয় আর কি, এগুলো খুবই ভালো প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন? আপনারা কোয়েশ্চেন করেন, আপনাদের তো অনেক কোয়েশ্চেন থাকা উচিত, এবং এটা তো আপনাদের অপরচুনিটি। আমরা একটা সময় বড় ভাইদের নক করতাম, তারা আমাদের মেসেজ দেখে সিন করে রেখে দিত, রিপ্লাই দিত না। হ্যাঁ, এবং আমাদের কোনো অপরচুনিটি ছিল না, মানে আমি যদি এখন তখন 20,000 টাকা নিয়েও বসি, কোনো বড় ভাই আমাকে সময় দিবে বা আমি কারো কাছ থেকে কোনো একটা সাজেশন পাবো, এটা পসিবল ছিল না। হ্যাঁ, এখন বুঝি বড় ভাইরা অনেক ব্যস্ত ছিল, এটার কথা আলাদা। বাট এটা তো আপনাদের অপরচুনিটি, আপনাদের যত কনফিউশন আছে যা আছে এগুলো সব ক্লিয়ার হয়ে নেন। ভাই আপনি কিছু মনে না করলে তাহলে আমি আরো কিছু কোয়েশ্চেন করতাম। হ্যাঁ, করেন যদি আমি সবার অপ্সরা কাছে চৌধুরী বলছি। জি। জি, ভাইয়া আমার সামনে একটা ভাইভা আছে, হুম আর রিটেনও হয়তো হতে পারে ইউএক্স হুম এই ডিজাইনেরটার উপরে। সো আমার অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স নেই, বিকজ যেহেতু আমি শিখছি এখনো। হুম। আহ, তো আপনি কি কিছু আমাকে সাজেস্ট করতে পারেন যে রিটেন হলে কেমন কোশ্চেন হতে পারে, বা ভাইভা হলে সেখানে আমি কেমন ফেস করতে পারি তাদেরকে, বা কোশ্চেন গুলো কেমন হতে পারে? এনি আইডিয়া প্লিজ? আপনি কোথায় মানে ইয়ে করতেছেন, এটা একটা বিষয় আর কি। একটা ব্যাংকে। ব্যাংকে ইউএক্স চাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিং। আহ এই ব্যাংকের লোকজন তো ক্রেজি, ওরা আসলে যে কি জিজ্ঞেস করবে এটা আল্লাহ জানে আর ওরা জানে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এদের তো কোনো কিছুই ঠিক নাই। বাংলাদেশের কোনো একটা ব্যাংকের অ্যাপ দেখান যেটা অবস্থা ভালো, কোনো কোনো হুম। সিঙ্গেল অ্যাপ নাই বাংলাদেশে, মানে
ব্যাংক সেক্টরে কোনো অ্যাপ নাই যেটা দেখতে ভালো বা যেটার ইউএক্স বেটার। তো এই ইন্ডাস্ট্রির লোকজন আসলে কি কোয়েশ্চেন করতে পারে, আমি সাজেস্ট করব কি আপনি বেসিক ইউএক্স ইউআই এর উপরে টিউটোরিয়াল দেখেন ইউটিউবে, এবং একটু চ্যাট জিপিটির হেল্প নেন। এটা আপনার জন্য বেটার হবে। আমি অনেক কিছুই আপনারে বলতে পারি, বাট ওইটা আপনার জন্য হয়তো সময় নষ্ট হবে। ঠিক আছে, আপনি একটু চ্যাট জিপিটির হেল্প নেন, আর হচ্ছে আপনি বেসিক টিউটোরিয়াল দেখেন, ওখান থেকেই আপনার আসবে। হ্যাঁ, কারণ হয়তো বা আপনার কোয়েশ্চেনটাও যে করবে এমন হইতে পারে চ্যাট জিপিটি থেকেই করতে পারে। ভাই আমি ঠিক বুঝিনি চ্যাট জিটিপি থেকে মানে কি সার্চ করবো আসলে, সেখানে আমি না, বুঝতে এখানে পারি। দেখেন, মানে বিষয়টা কি, অনেকে কি যেটা করে চ্যাট জিপিটিতে খুব সিম্পল সার্চ করে। হুম হুম। হ্যাঁ, আগে যেমন আমাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে কি গুগলে সার্চ করা জানতে হবে, বা গুগল থেকে একটা জিনিস সার্চ দিয়ে বের করার স্কিলটা থাকতেই হবে। এটা আমাদের সময় ছিল, মানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল। তো এখন কিন্তু একটু চেঞ্জ হইতেছে, আপনাকে অবশ্যই এআই টুল ইউজ করা জানতে হবে। তো আপনি একটু বড় সড়ো প্রম্পট দিবেন চ্যাট জিপিটিকে, যে আমি ইউএক্স এ কিছুই জানি না, আমি ইউএক্স মাত্র শেখা শুরু করতেছি একটু একটু করে। তো আমি এরকম একটা ব্যাংকে দিব, ইন্টারভিউ দিব, তো ওখান থেকে আসলে কি মানে বেসিক ইউএক্স এর উপরে কি কি কোয়েশ্চেন আসতে পারে। তো ও দেখবেন আপনাকে কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার সাজেস্ট করবে। হ্যাঁ, তো ওকে। যদি মনে হয় যে না, আরো পড়তে ইচ্ছা করতে, তো আপনি অ্যাড করলেন যে সাজেস্ট সাম মোর, তখন ও কি করবে, আরো কিছু কোয়েশ্চেন সেট আপনাকে দিবে। তো এইভাবে আপনি যদি একটু পড়তে থাকেন, এই জিনিসগুলো একটু রিভাইজ হবে এবং সেখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছেন? মানে আপনি আপনার বর্তমান অবস্থা কি, হ্যাঁ, হুম হুম। আপনার ইউএক্স সম্পর্কে নলেজ কতটুকু, এবং আপনি কোথায় কিসের এক্সাম দিচ্ছেন, এই জিনিসটা চ্যাট জিপিটিকে বুঝান লাগবে। এবং তারপরে বলা লাগবে যে তুমি আমাকে কিছু কোয়েশ্চেন দাও যেটা আসলে আমার আসতে পারে, বা এই ধরনের প্ল্যাটফর্ম আমাকে করতে পারে। তখন ও আপনাকে কিছু সেট অফ কোয়েশ্চেন সাজেস্ট করবে। ভাই আপনার কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি বেসিক ওটা তো কিছু জিনিস, অবশ্যই পড়বো। ইউএক্স এবং ইউআই এর পার্থক্যটা কি, হ্যাঁ, বা হুম ইউএক্স এর ফুল ফর্ম হইতে পারে। তারপরে ধরেন বেসিক অ্যাপ বা ওয়েবের কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, হুম তারপরে আপনার এই যে ডিজাইন থিঙ্কিং প্রসেস নিয়ে কিছু কোশ্চেন পাইতেই পারেন, খুবই হুম হুম। মানে এর সম্ভাবনা অনেক বেশি। তো এইগুলাই পাবেন মোরলেস। হ্যাঁ, তারপরে কিছু জিনিস একটু দেখেন, আপনারা একটা কাজ করেন, আম, একটু ইন্টারেক্টিভ কেয়ারের যে মডিউলটা আছে না, মডিউলটা আপনি একটু দেখেন। তো প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু আধটু জেনে যায় আর কি, কোনটা কি একটু গুগল সার্চ করে যায় আর কি, তাইলেই হবে। ওকে। মানে মোট কথা একটা মানে প্রাইমারি লেভেলের ইউএক্স ডিজাইনারকে যেসব হুম হুম। জিনিস শেখানো হয়, সেই টপিক গুলাই আপনি একটু সার্চ করে করে দেখে দেখে যাবেন। ওকে ভাইয়া, আর ওখানে কি আপনার কি কোনো ধারণা আছে যে ওখানে সাপোজ রিটেনে অথবা ভাইভাতে আমাদের কোনো প্র্যাকটিক্যালি কিছু করতে দেয়া হয়, এরকম কোনো আইডিয়া আছে কি আপনার? এটা আসলে ডিপেন্ড করে, অনেক জায়গায় আছে যে একটা ছোট্ট ওয়্যার ফ্রেম করতে দিতে পারে। এমন হইতে পারে যে সে আসলে ওই ধরনের রিটেন বা কিছু করতেই দিবে না, এরকম হইতে পারে। ইট ডিপেন্ডস। ওকে। এটা আসলে ওরা কিভাবে নিতে যাচ্ছে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আর যেহেতু তারা টেক কোম্পানি না, আপনি বললেন ব্যাংক, হুম হুম। তো বাংলাদেশে কি হয়, তারা যখন একজন কম্পিউটার সেকশনে একটা লোক নেয়, তাকে জিজ্ঞেস করে স্বাধীনতা দিবস কবে, হ্যাঁ, তারপর বঙ্গবন্ধুর জন্মদিন কবে, এই ধরনের কোশ্চেন করে। কারণ কি, মানে যে লোকটা যে নিচ্ছে সেও কতটুকু টেকের লোক, আর যেখানে নিচ্ছে সেটাও টেক না। তো আপনি যেহেতু ব্যাংক আসলে একটা টেকনোলজি কোম্পানি না, তো সেখান থেকে আপনি একটু মানে অন্য ধরনের কোশ্চেন এক্সপেক্ট করবেন আর কি। মানে টেক কোম্পানিগুলা যেরকম করে, যে আপনার পোর্টফোলিও বের করবে, সেগুলোর উপরে ফিডব্যাক দিবে, বা যে কোয়েশ্চেন আস্ক করবে, এরকম ভাবে নাও হইতে পারে, জাস্ট রিটেন মাল্টিপল কোয়েশ্চেনের অ্যান্সার এরকম হইতে পারে আর কি। ওকে ভাইয়া, ওখানে কি এমন কেউ থাকতে পারেন না যিনি মানে টেকের কাউকে যদি ওনারা নিয়ে থাকেন ভাইবার জন্য, হ্যাঁ, যে হইতে ওখানে পারে। বোর্ডে কয়েকজন আছেন, এর মধ্যে একজন কেউ টেকের আছেন? হ্যাঁ, হইতে পারে, সেটা হইতে পারে। এগুলা করে আর কি, যদি তারা বুদ্ধিমান হয় তাহলে এটাই করবে আর কি। সেক্ষেত্রে ওই যে বললাম যে আপনি একটা বেসিক, মানে যে মডিউলটা আছে আমাদের, হ্যাঁ, হুম মানে হুম। ইন্টারেক্টিভ কেয়ারের যে মডিউলটা আছে, এটা হচ্ছে যে একটা প্রাইমারি লেভেলের ডিজাইনারকে এই জিনিসগুলো আসলে শিখতে হয়। তো এই টপিকগুলো তো আপনার সবকিছু কভার করা পসিবল না। তো আপনি এগুলা সবগুলা সম্পর্কে একটু গুগলে সার্চ দিয়ে দিয়ে কোনটা কি জিনিস একটা ধারণা নিয়ে যাবেন। বুঝতে পারছেন? ওকে। জি।
মানে এই মডিউল ছাড়া আপনার আর কোনো ওষুধ নাই। ভাইয়া আপনি আপনার লিঙ্কড ইনের যে আইডিটা আপনি দেখালেন, যদি ইন কেস কোনো প্রবলেম ফেস করে আপনাকে ওখানে নক করলে কি পাওয়া যাবে? হ্যাঁ, আমাকে ওইখানে নক করলে পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একটু নামটা মনে হয় কেন অপসরা চৌধুরী, ইন কেস যদি আমার প্রবলেম হ্যাঁ, ফেস করতে হয়। শিওর, কোনো সমস্যা নেই। আপনি পরিচয় দিলে আমি চিনতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ভাইয়া একজন লাস্ট আমরা একটা প্রশ্ন নিয়ে নেই। মেহেদি হাসান ভাই অনেকক্ষণ ধরে লিখছিলেন, বাট উনি কেন জানি ডিরেক্ট মেসেজে আমাকে মেসেজ করছেন। তো আচ্ছা, উনি বারবার বলছিলেন হচ্ছে একটা প্রশ্ন করছেন যে ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট মেক করার কি কোনো অপশন আছে কিনা। একবার এটা বলেছিলেন, আরেকবার বলছেন যে গ্রাফিক ডিজাইনাররা কিভাবে ইউআই ইউএক্স ডিজাইন সহ একসাথে কম্বাইন করে কাজ করতে পারে। So just এই দুইটার একটু আপনি একটা শর্ট অ্যান্সার দিয়ে দিলে আমরা তারপরে হয়তো এন্ড করতে পারতাম আর কি। আচ্ছা, খুব শর্টলি বলি, সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেনটা যেন কি ছিল ভাইয়া? জি ভাই, বুঝিনি। প্রথম কোশ্চেনটা যেন কি ছিল? আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট মেক হ্যাঁ, করার কি কোনো এই অপশন ফ্রিতে আছে কিনা। পোর্টফোলিও বিল্ড করার প্রচুর, মানে ওয়েবসাইট বিল্ড করার, আপনি হয়তো বা ওয়েবসাইটের কথাই বলছেন। আপনি পার্সোনাল পোর্টফোলিও সাইট বিল্ড করার প্রচুর মানে অপশন আছে। ফ্রেমার আছে, তারপরে হচ্ছে আপনার ওয়েব ফ্লো আছে। হ্যাঁ, অনেক কিছুই আছে। একটু সার্চ টার্চ করলে এগুলা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এগুলা বানানো খুবই ইজি। আপনি যে ডিজাইন জানে সেইগুলা ডিজাইন ডেভেলপ করতে পারবে খুবই ইজি। নো কোড টুল অনেক আছে, তো এটা কোনো সমস্যা না। আর এটা হচ্ছে যে আপনি কিভাবে আহ, কি গ্রাফিক ডিজাইন, বুঝতে পারেননি জিনিসটা। গ্রাফিক ডিজাইন আর ইউআই ইউএক্স এর হচ্ছে কম্বাইন করে কিভাবে কি করতে পারবে আর কি একজন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনাররা কিভাবে ইউআই ইউএক্স ডিজাইন সহ একসাথে কম্বাইন করে কাজ করতে পারে আর কি। কম্বাইন করে কাজটা আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি এই জিনিসটা। মানে উনি আমিও আসলে বুঝতে পারছি না, উনি প্রশ্ন করছে এইভাবে যে গ্রাফিক আপনি মাইকটা ডিজাইনার। একটু অন করতে পারেন, যে কোশ্চেনটা করছেন আমাকে যদি একটু বুঝায় বলেন, তো আমি হয়তো বুঝতে পারবো আসলে। মাইক তো অন করাই আছে ওনাকে, উনি হয়তো অন করছে না বা কোনো ইস্যু হতে পারে। আচ্ছা, আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আপনি ডিজাইনের অনেক কিছু এমনিতেই এখন জানেন, ঠিক আছে? তো এটা আপনি অনেক দূর আগেই গেছেন আসলে। তো এখন আপনি যদি একটু মানে গ্রাফিক ডিজাইন তো অনেক কিছু জানেন। আপনার কালার সেন্স আছে, আপনার টাইপোগ্রাফি সেন্স আছে, আপনার লাইন হাইট কি জানেন, আপনার হচ্ছে শেপ কিভাবে কাজ করে, শেপ কিভাবে নেয়, সাবট্রাক্ট, হ্যাঁ, এক্সট্রাক্ট, অনেক কিছুই তো আপনি জানেন, তাই না? ইউআই এর অনেক কিছুই আপনি জানেন। গ্রাফিক ডিজাইন যেহেতু জানেন, আপনি অনেক কিছুই জানেন। তো ওদিক থেকে তো আপনি আগে আছেন। তো এখন আপনার কাজ হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে যেটা হয়, মানে এত নিয়ম কানুন থাকে না। একটু কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, টেক্সটটা একটু চাইলে বড় করতে পারেন, চাইলে আবার ছোট করতে পারেন। মানে কিছু মানে গাইডলাইন, কিছু লিমিটেশন একটু কম। কিন্তু ইউআই ইউএক্স এ যেটা হয়, ইউআই ডিজাইনের ক্ষেত্রে হয় কিছু নিয়ম কানুন আছে। যেমন প্যাডিংটা আমার 16 পিক্সেলই নেওয়া লাগবে, বা মানে অ্যাটলিস্ট 16 পিক্সেল নেওয়া লাগবে ধরেন। তারপর হচ্ছে এই গ্রিডটা মেনটেন করা লাগবে, ফন্ট সাইজ 12-র নিচে বা 10-এর নিচে নামা যাবে না। এই যে কিছু নিয়ম কানুন আছে, কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, এই জিনিসগুলো একটু আপনি জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। কারণ বেসিকটা তো আপনি জানেনই। আপনি যদি এখন ইউআই এর নিয়ম কানুন গুলো শিখেন, তাহলে আপনি ইউআই ডিজাইনটা শিখে গেলেন। এবং পরবর্তীতে ইউএক্স নিয়ে যদি একটু স্টাডি করেন, তাহলে ইউএক্সটা শিখে গেলেন। এবং যখন ইউআই তো আপনি জানেনই, একজন প্রাইমারি লেভেলের ডিজাইনারের ফার্স্ট ফোকাসটা থাকা উচিত ইউআই এ। তো যখন আপনি ইউআই তে আগায় যাবেন এবং ইউএক্সটা যখন করবেন, তখন আপনি অটোমেটিক কানেক্ট করতে পারবেন যে ইউএক্স এর এই জিনিসটা আমার ইউআই তে এভাবে কাজে লাগতেছে। আপনি জিনিসটা শুরু করেন, আপনি নিজেই কানেক্ট করতে পারবেন ডটগুলা। থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা সাবজেক্ট থেকে কি কি একটা কোশ্চেন আসছে, বাংলা ল্যাঙ্গুয়েজ লিটারেচার সাবজেক্টে স্টাডি করে ইউআই ইউএক্স ফিল্ডে জব করা যাবে? হ্যাঁ, জব করতে পারবেন, সমস্যা নেই। আজকাল তো মানুষ ডাক্তারি পাস না করেও ডাক্তার হচ্ছে, অনেক অনেক অপারেশনও করতেছে। আপনি তো বাংলা থেকে ইউএক্স আসবেন, এটা কোনো সমস্যা না। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আহ আপনারা কি এনএফটি নিয়ে কোন রকম কাজ করেন কিনা, মানে যারা এরকম জেনারেল, আপনি যেমন বললেন যে আপনি হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে এসেছেন, বাট এখন হচ্ছে ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করছেন। তো আপনাদের এইটার ক্ষেত্রে বা এই যে এরকম ডিজিটাল যে প্রোডাক্টস গুলো আছে, আমি যে বলতে চাচ্ছি এনএফটি টাইপের যে প্রোডাক্টস গুলো আর কি, বা এই এনএফটিটা, টেকনোলজি। আচ্ছা, এনএফটি টেকনোলজিটা মাঝখানে খুব জনপ্রিয় হয়েছিল, এখন কোনো সারা শব্দ আর কি শুনি না। মানুষ মাঝখানে একটু বানর, হাতি, ঘোড়া, হ্যাঁ, ইঁদুর টিদুর এইসব ডিজাইন ডিজাইন করে মানে প্রচুর সেল টেল হয়েছিল আর কি।
তো এখন এনএফটির হাইপটা কমে গেছে। এনএফটি হচ্ছে ওই, যদি কেউ এনএফটি নিয়ে বিজনেস করতে চায় আমাদের কাছে আসে যে আমি এনএফটি সেল করব, তো আমি একটা ওয়েবসাইট চাই বা আমি একটা অ্যাপ চাই, তাহলে আমরা ওকে ডিজাইন করে দিব। মানে এইটা হচ্ছে বিষয় আর কি। আমি যদি এরকম হয় যে আমি চাচ্ছি এনএফটিটা আমার ডিজাইন হোক, লাইক আমার ওয়ার্কটা হোক, হ্যাঁ, এই হুম। ক্ষেত্রে কি আপনার কোনো আইডিয়া আছে? না না, এটা বেশিরভাগ হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা করে। হুম। এনএফটি হিসেবে কিভাবে এই জিনিসটা রেজিস্টার করে বা এটার প্রসেসটা কি, এটা আসলে আমার জানা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাট ভাইয়া, তাহলে যেখানে এনএফটি সেল হবে, রাইট, সেই জিনিসটা মানে সেই প্ল্যাটফর্মটা, সেটা তো আমাদের রেগুলার যে ওয়েবসাইট সেরকম হয় না, তাই না? কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে, কিছু ডিফারেন্স আছে অবশ্যই। মানে এটা অ্যাকচুয়ালি আমি শিখতে চাচ্ছিলাম, বাট আমি এটা শিখবো কোথা থেকে? আপনি মানে আমি রিসোর্স খুব ভালো এনএফটি পাচ্ছি কিভাবে না। কাজ করে, এনএফটি কিভাবে কাজ করে এগুলো নিয়ে অ্যাভেলেবল ইউটিউব ভিডিও আছে। আপনি এনএফটি কিভাবে কাজ করে, এনএফটি ওয়েবসাইট কিভাবে কাজ করে, এবং এনএফটি ইটসেলফ কিভাবে কাজ করে, এই তিনটা জিনিস যদি আপনি একটু সার্চ করে দেখেন ইউটিউবে, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এগুলো আমি তো নিয়ে এটা ডিটেইল ভিডিও করছি, আছে। কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে কি যে রিসোর্স গুলো এনাফ না, মানে আমি ভালো ওখানে আমার কাছে মানে স্যাটিসফাইড না আমি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এনএফটির হাইপটা আসলে অনেক কম, তো এখন এনএফটি নিয়ে আসলে মানুষজন কাজ খুব কম, মানে এখন একটু তুলনামূলক অনেক কম করে আর কি। আচ্ছা জিনিসটা আচ্ছা হাইপ হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে ভাবছিল মানুষজন হয়তো বা বিটকয়েনের মতো কিছু একটা হবে, বাট কিছুই হয় নাই এটা। আহ, আচ্ছা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আই গেস আর কারো কোনো কোয়েশ্চেন্স নেই, তাহলে হয়তো আমরা আজকের সেশনটা, যদি ভাইয়া পারমিশন দেন, তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করতে পারি। হ্যাঁ কজ হ্যাঁ, অবশ্যই। আহ, সবার সাথে কথা বলে ভালো লাগলো। আর কোয়েশ্চেন গুলাও খুবই ভালো ছিল। সবাই তো আসলে যে কোনো কাজ শুরু করে তার ক্যারিয়ারকে টার্গেট করে, তো ক্যারিয়ার নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে কাজ শিখে কি করবো, তাই না? তো ভালো এক্স্যাক্টলি ভাইয়া, discussion সেটাই। ছিল। জি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা আজকে কষ্ট করে জয়েন করেছেন, এই 1-1.5 ঘন্টা সময় দিয়েছেন, এবং ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ত সময় থেকে আসলে 1-1.5 ঘন্টা বের করে অ্যাটলিস্ট একটা ভালো সেশন নিয়েছেন। সো আমিও আসলে বিবিএ ব্যাকগ্রাউন্ডের বা ইউআইইউএক্স এর আপনার এগুলো দেখে রেখে মানে একটু ভালোই লাগছিল। সো আমাদের হচ্ছে যে কোর্সটা আছে একটা ইউআইইউএক্স এর, সেখানে ভাইয়া আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। সো আপনারা চাইলে এটাতে এনরোল করলে হয়তো ভাইয়ের সাথে আরো ক্লোজলি কাজ করতে পারবেন, আরো অনেক কিছু শিখতে পারবেন। কোর্সের লিঙ্কটা আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে রেখেছি। সো আপনারা এখান থেকে দেখতে পারেন। আর ইন্টারেক্টিভ ক্লাসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে ভাইয়ার পারমিশন সহ আজকের ওয়েবিনারটা শেষ করছি আর কি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সটে আবার কথা হবে ইনশাআল্লাহ সবার জি সাথে। ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আসসালামু হ্যাঁ, আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।